হাই, আমি দীপক চ্যাটার্জি বলছি। আহ, কিছু মানে প্রচুর নেগেটিভ কমেন্টসও আছে, পজিটিভ কমেন্টস তো আছে। পজিটিভ কমেন্টস সব থেকে বেশি বেসিক্যালি, তো সেটার জন্যই আমি আপনার সঙ্গে ইন্টারাকশন করছি, ইনবক্সে কথা বলছি, হোয়াটসঅ্যাপে চ্যাটে কথা বলছি। এবার চেষ্টা করছি সলিউশনে পৌঁছানোর, যেটা মেইন প্রবলেম আমার বাবা মাকে খোঁজার সেটা। আর কিছু স্পেসিফিক কোয়ারি আছে যেগুলো আমি জানার জন্য আমার কোয়েস্টটা করছি আর কি। বাট এই ভিডিওটা বানালাম এখন মোস্ট প্রবাবলি কটা বাজে, আই থিঙ্ক 12:30 বাজে বোধ হয়। আমার জব শেষ হবে অ্যারাউন্ড 2টো। তা বাধ্য হয়ে এটা বানাচ্ছি কারণ আহ, আমার যে কোয়েসটা আছে সেটাতে আপনাদের সবার হেল্প লাগবে অ্যাকচুয়ালি। সো আমি চাই না যে একজন নেগেটিভভাবে ভাবুক, নেগেটিভভাবে দেখুক। সেটার জন্য আমি ক্লারিটি দিতে চাইছি। আর কিছু পয়েন্ট, 5খানা 6খানা পয়েন্ট আমি নোট ডাউন করেছি যেটা আমি ক্লারিটি দিতে চাইছি। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, প্লিজ শুনবেন, কারণ আপনারা এই কোশ্চেনগুলো করেছেন। আর অনেক কমেন্ট হয়েছে বলে সেগুলো আমি ইন্ডিভিজুয়াল লেভেলে বলতে পারিনি, তো তাই চেষ্টা করছি টপ লেভেলে বলতে, যাতে সবার কাছে আপনাদের পৌঁছায় ব্যাপারটা। প্রথম পয়েন্ট হচ্ছে, যেটা সবথেকে বেশিরভাগ হচ্ছে, যে হোয়াই 2026 এখন কেন আমি সার্চ করছি, আগে কেন করিনি। তো ব্যাপারটাই হচ্ছে কথাটা, যে আই থিঙ্ক রাদার পারফেক্ট ইট উড বি লাইক আপনারা জানতে পেরেছেন 2026 সালে। ইটস নট লাইক আমি 2026 থেকে খোঁজ করছি। তো আমি একটু আমার জার্নিটা বোঝানোর চেষ্টা করি, যে টাইম লাইন ওয়াইজ অ্যান্ড যেখানে যেখানে আমি ডেট ওয়াইজ স্পেসিফিক্যালি বলতে পারবো সেগুলো বলার চেষ্টা করছি। ডেট ওয়াইজ মোস্টলি আমি ডেট ওয়াইজ জানি, নিজে পার্টিকুলার মেমোরি অ্যান্ড অলসো দ্য পুলিশ ফাইল, দুটো মিলিয়ে, রাইট। কারণ আবার অনেকে আবার বলেছেন যে অনেক কিছু মনে আছে, ওই ছোটোবেলার ডেট মনে আছে। ছোটোবেলার ডেট ডেফিনেটলি মনে নেই, তখন পুলিশ ফাইলের রেকর্ড দেখে আমি সেগুলো বলছি, সেটা রিড করেছি প্রপারলি, তার রেসপেক্টে আমি বলতে পারছি আর কি। তো ফার্স্টে জার্নিটা বলি, এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। শোনার চেষ্টা করবেন, তাহলে আশা করছি যদি শোনেন প্রপারলি প্রত্যেকটা, তাহলে বুঝবেন। তো কথাটা হচ্ছে, আমি টাইম ফ্রেম ওয়াইজ যেটা হচ্ছে 93-তে হারিয়ে যাই। তো 93-তে যখন হারিয়ে যায়, যখন জীবনবাবু আমাকে পান দুর্গাপুর ব্রিজ, যেটা পুলিশ ফাইলে লেখা আছে, উল্টোডাঙার কাছে, যেখানে আমরা 2023 সালে মাসির ছেলের সাথে গেছিলাম ডিসকভার করতে। অ্যান্ড ওটা হচ্ছে দক্ষিণদারি যে গেটটা আছে তার জাস্ট সামনেই আছে দুর্গাপুর ব্রিজ, এটা ওইখানে পাওয়া গেছিলো। তো ওইখানে পাওয়া যাওয়ার পরে যখন আমাকে ওনার বসতে বাড়িতে নিয়ে গেছেন, আমার চোখ খোলার পরে আমি যখন ভয় পেয়ে গেছিলাম, তারপরে উনি খাওয়া দাওয়া করলেন। আমাকে খিদে তো প্রচুর ছিল, পেটটা ঠিক হলো, তখন বুঝলাম যে না, লোকটা ঠিকঠাক আছে, লোকটা আমার কোনো ক্ষতি করবে না, সেরকম একটা পজিটিভ ভাইবই পেয়েছি আর কি। তো তারপরে তখন আমি সেই জীবনবাবুকেও বলেছি যে আমি মায়ের কাছে যাব, ঠিক আছে। এবং উনি চেষ্টাও করেছেন, পারেননি, কারণ আমি প্রপার গাইডেন্স দিতে পারিনি কোন লোকেশন হবে, কোন ডিরেকশন হবে। তো যথারীতি উনি না পেরে, আইন যেরকম আছে, উনি বেশি দিন রাখতে পারবেন না, তার রেসপেক্টে উনি কী করলেন, উনি যথারীতি ওনার সামনাসামনি যে পুলিশ স্টেশন ছিলেন মানিকতলা থানা, সেখানে আমাকে হ্যান্ড ওভার করলেন। তো মানিকতলা থানাতে ডেট যেটা আমি দেখেছি, আমার ডেট মনে নেই, বাট ডেট পুলিশ ফাইলে আছে, তার রেসপেক্টে বলছি। পুলিশ ফাইলে যে ডেটাটা আছে সেটা হচ্ছে 20 তারিখে আমাকে মানিকতলাতে নিয়ে যাওয়া হয়। ওখানে জিডিও করা হয়, জিডি নাম্বারটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি। আর এটাতে আমি আবার অ্যাড করে দেবো, যেখানে সবকটা এভিডেন্স, সবকটা ফাইল আপলোড করা আছে। যাদের যাদের অবিশ্বাস হচ্ছে তারা তারা সেটাকে রিড করতে পারে, অ্যাকচুয়াল স্ক্যান ফাইল। আর সেটাকে এআই দিয়ে ডকুমেন্টে ঠিকঠাক করার চেষ্টা করেছি। কিছু কিছু হয়তো ওয়ার্ডিং চেঞ্জ হয়ে গেছে এআইয়ের জন্য, বাট মোস্টলি ওটা ঠিকই আছে। আমি আমার রেসপেক্টে এটা ক্রস চেক করে নিয়েছি কিছু কিছু জিনিস। যেটা ঝুপড়িটা একটু ভুল ছিল, আগের দিন যেটা দেখলাম ডিসকাশন পরে বোঝা গেল ওটা ঝুপড়ি, ওটা আরেকটা যেটা নাম এসছে সেটা নয়। তো সেটা আপনি আশা করছি দুটো ক্রস ভেরিফাই করে, যখন এতটাই চেষ্টা করছেন যে প্রমাণ করার যে আমি ভুল বলছি, মিথ্যা কথা বলছি, তো ওটা চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি পাবলিকলি অ্যাভেলেবেল করে রেখেছি, লুকিয়েও রাখেনি, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেও রাখেনি, ইটস পাবলিকলি অ্যাভেলেবেল। এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো আবার লিঙ্কটা, যাতে ওখানে আপনারা গিয়ে ভেরিফাই করতে পারেন যে আমি কখন কি বলছি কথাটা। তো এবারে 20 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি 1993 আমি পুলিশ কাস্টাডি ছিলাম। পুলিশ আঙ্কেলও আমাকে প্রত্যেক দিন জিপি করে নিয়ে যেতেন, চেষ্টা করতেন খোঁজার।
আমি আমার যা মেমোরি ওয়াইজ যেটা মনে আছে, ভিজুয়াল ওয়াইজ আমি বলতাম এখানে ওখানে এভাবেই বলতাম কথাটা। তো সেখানে তারপরেও ওনারা ৩ দিন চেষ্টা করার পরে পারেননি। সেখানেও আশা করছি, যা শুনলাম যে ওনাদের আ কোনো আইনি ব্যবস্থা আছে, যার রেসপেক্টে ৩ দিনের বেশি বোধহয় রাখতে পারেন না। এরকম কিছু নিয়ম-টিয়ম আছে আশা করি। সেটার জন্যই হয়তো ৩ দিন ছিলাম, ২০, ২১, ২২। তারপরে যথারীতি আ তো অবভিয়াসলি আমি পুলিশ আঙ্কেলকেও একই কথাই বলেছি যে মায়ের কাছে যাবো। ঠিক আছে? তো ও সেকেন্ড এবার নেক্সট হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাকে ওরা কী করলো, যথারীতি অ্যাজ পার দ্য পুলিশ ডকুমেন্টই জানতে পারি যে আমাকে আড়িয়াদহতে যেখানে ধ্রুব আশ্রম আছে ওইখানে আমাকে রাখা হয়। এবার ওই সময়টাতে আ আপনার সিডব্লিউসি মানে হচ্ছে যারা স্ট্রিট চিলড্রেন হয়। আর আরেকটা হচ্ছে জুভেনাইল। জুভেনাইল মানে হচ্ছে যারা কোনো ক্রাইম করে আন্ডার 18, তাদেরকে জুভেনাইল বলা হয়। তাদেরকে ওখানে রাখা হতো। দুজনকেই একসাথে রাখা হতো তখনকার দিনে। তারপর চেঞ্জ হয়ে গেছে। মোস্ট প্রবাবলি যা আমি এদের কাছে শুনলাম, মোস্ট প্রবাবলি ২০০৬ থেকে হয়তো আলাদা হয়েছে। আ জুভেনাইলটা আছে ধ্রুব আশ্রমে, আর সিডব্লিউসি যেটা আমি পাচ্ছি স্ট্রিট, আমার যেহেতু স্ট্রিট থেকে ফাইন্ড করা হয়েছে অ্যাজ পার দ্য পুলিশ ডকুমেন্ট, অ্যান্ড সেটা এখন কিশোলা হয়ে গেছে, বারাসাতে আছে। তো ও এবার এইখানে যে ব্যাপারটা হয়েছে, এইখানে যে অরফানেজে যখন ছিলাম, সেখানেও আমি সবসময়ই আ একটা কথাই বলতাম যে মায়ের কাছে যাবো সেখানে। তো ওখানেও আমি পারিনি, বুঝতে পারিনি কী করবো, কী হেল্প করবো, কেউ হেল্প করবে, কিছুই করতে পারিনি। সেম জিনিস এখানেও তাই হয়েছে অরফানেজে। তো এবার অরফানেজে যখন আমি গেলাম, তখনই একটা জিনিসই দেখা হলো যে আমাকে চকলেট দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হতো অ্যাডপশনের জন্য। তো লোকজন আসতো, দেখতো, চেক করতো প্যান্ট খুলে, এরকম একটা ব্যাপার ছিল আরকি। এবার তখন হয়তো বুঝিনি। তখন বুঝিনি, ক্ল্যারিফাই করছি, তখন বুঝিনি ব্যাপারটা কী হচ্ছে, বাট এটা খুবই খারাপ লাগতো ব্যাপারটা আরকি। তো পরে এখন বুঝি যে চেক করা হতো আমি হিন্দু না মুসলিম। সেটা একটা ক্রাইটেরিয়া ছিল সবারই অ্যাডপশন করার জন্য। যথারীতি এই বাড়িতে যখন আমাকে অ্যাডপশন করে এই বাড়ি থেকে, তখনও তারাও সেই সেম জিনিসই করেছে। আ তো যথারীতি এইখানে 94 এ আমার অ্যাডপশন হয়। ২০ ফেব্রুয়ারি 1994 এ আমার অ্যাডপশন হয়, যখন আমি সোদপুরের বাড়িতে আসি আড়িয়াদহ থেকে। তো তখন বাড়িতে যখন আসি, এবারে কথা হচ্ছে সেই ডিটেইলসটাও এখানে আমি দেখবেন আপলোড করে দিয়েছি অলরেডি। সেটা আপনারা গেলে পড়তে পারবেন। ওখানে অলরেডি দেওয়া আছে যে আমার স্ক্যান করা আছে এআই কপি, যেটা বলে এটার ক্ষেত্রেও সেম জিনিস আছে যে অর্ডারটা কী দেওয়া ছিল। অর্ডারের মধ্যে আপনার তখনকার দিনে জিডি নাম্বারটা আছে, তখনকার কেস হিস্ট্রিটা আছে, তখনকার আ আ যে আ অ্যাডপশন হয়েছিল, প্রেয়ার করেছিল, এরকম সামথিং ডিটেইলস যেগুলো হয় অ্যাডপশনে, সেগুলো সবকটাই ওখানে মেনশন করা আছে। আপনারা গেলে ক্লিয়ারলি পড়তে পারবেন। স্ক্যান অ্যান্ড আ আ এআই যে ভার্সনটা আমি ইয়ে করি, যাতে সুবিধা হয়। কারণ ওটা স্ক্যানটা তখন হ্যান্ড রিটেন ছিল। তখন টাইপ ছিল না আরকি। তো সেটার জন্য আমি স্ক্যানটা থেকে এআই করার চেষ্টা করি, যাতে বুঝতে সুবিধা হয় সবার জন্য। তো এটা একটা ব্যাপার আছে। তো নেক্সট যখন বাড়িতে যখন এলাম, তো আ তখন হচ্ছে একটা নতুন পরিবেশ পুরোটাই। আমি মোটামুটি চুপচাপই এরকম থাকতাম আরকি। তো সেখানে অমরাবতী বিদ্যাপীঠে ভর্তি হলাম। আমাকে স্কুলে ভর্তি করা হলো। মোস্ট প্রবাবলি ১-২ মাসের মধ্যেই ভর্তি করা হয়েছিল 1994 এ। তো এটা তখনকার একটা ডেটই মনে আছে মোস্টলি, সেটা হচ্ছে 15th এপ্রিল আমার তবলা শেখানো স্টার্ট হয়। আমাকে তবলা শিখি আমি ওখান থেকে। আ সোদপুরের বাড়িতে যখন ছিলাম। তো অমরাবতীতে ভর্তি হলাম। এবার অমরাবতীতে যখন ভর্তি হই, তখন আ ১ম এ এর আগে তো পড়াশোনা জানতাম না। পড়তে জানতাম না, পড়াশোনা জানতাম না। তো সেখানে পড়াশোনা এখানে শেখা স্টার্ট করলাম। নার্সারিতে আমার রেজাল্ট বেরোলো। নার্সারিতে আমি 3rd হলাম। আমার একটা বন্ধুর সঙ্গে জয়েন্ট হলো। তো বন্ধু যদি জানে, সে হয়তো কমেন্ট করবে ব্যাপারটা। আ আমি পরে জানতে পারি যে লটারি করে নাকি আমাকে 4th করা হয়েছে। এরকম একটা খবর পেয়েছি আরকি। তো আ সেখানে এই জিনিসটা হলো। এবার তারপরে ভাবলাম যে না, আমাকে একটা আরো ভালো রেজাল্ট করতে হবে। এরকম একটা ব্যাপার চেষ্টা করলাম। তো ক্লাস 1 এ আমি টপ করলাম যথারীতি। সেই রেজাল্টটা হয়তো এখনো আছে। ৩০০ তে ৩০০ পেয়েছিলাম। এরকম একটা ব্যাপার হয়েছিল। রেজাল্টটা এখনো রাখা আছে আমার কাছে। তো আ সেটা হলো। এবার ক্লাস 1 হলো, ক্লাস 1 হলো, ক্লাস 2 হলো। এরপরে যখন ক্লাস 2, ক্লাস 3 যখন হলো, ক্লাস 3 যখন উঠলাম, তখন থেকে আমি একটু ভালো লেখা লিখতে পারছি, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে এসেছে। কারণ পড়াশোনা শিখেছি অলরেডি। তখন থেকে আস্তে, আস্তে আমি লেখা স্টার্ট করলাম স্টোরিটা। আমার কি, যাতে আমি ভুলে না যাই। অলরেডি ২-৩ বছর হয়ে গেছে এসে। কারণ আমার সজ্ঞানেই আমার অ্যাডপশন হয়েছে। আমি ১ম থেকেই জানতাম যে আমার অ্যাডপশন হয়েছে, এই ব্যাপারটা। তো আর বাবা-মাকে আ না বলার চেষ্টা করতাম, সেটা লিখে রাখার চেষ্টা করতাম। সেজন্য বাড়িতে অনেক বকাঝকা, মারধরও খেয়েছি যে কেন আমি লিখে রাখছি।
আগের কথা, এই ব্যাপারটা ছিল। তো কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করে গেছি এটা নিজের সাধ্য অনুযায়ী, কারণ আমি চাইছিলাম যে আমি বাবা মার কাছে যাবো। তো অবভিয়াসলি বুঝতেই পারছেন আমি এখনও থামিনি। আমার নিজের ক্যাপাসিটি ওয়াইজ আমি চেষ্টা করে যাচ্ছি। 97 মানে হচ্ছে হয়তো আমার বয়স হবে 89 মানে 8 বছর বয়স হতো ওই সময়টাতে, বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে 99 এলো। 99 এলো, আমি 2-3টে জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিলাম। একটা হচ্ছে চন্দ্রচূড়ে দিয়েছিলাম, একটা হচ্ছে রওরা রামকৃষ্ণ মিশনে দিয়েছিলাম, একটা হচ্ছে সোদপুর হাই স্কুলে দিয়েছিলাম, একটা দিয়েছিলাম নন্দপুর রামকৃষ্ণ মিশনে। তো নন্দপুর রামকৃষ্ণ মিশনে হয়ে যাওয়ার পরে তো বাকিগুলো আমি অতটা রেজাল্টের খবরই নিইনি আর কি। তো পরে জানতে পারি যে সোদপুর হাই স্কুলে আমি ফার্স্ট হয়েছিলাম অ্যাডমিশন টেস্টে। সোদপুর হাই স্কুলে যিনি হেডমাস্টার ছিলেন তিনি বাবাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে ভর্তি হয়ে যায়, বাট অলরেডি আমি যেহেতু নন্দপুর রামকৃষ্ণে ভর্তি হয়ে গেছি তো ওখানে আর করিনি। রহড়ার আমি রেজাল্ট আমি জানি না, বাবাকে খবর নিয়েছে, আমার কোনো আইডিয়া নেই আর কি, ইনফরমেশন নেই আমার কাছে। বাট চন্দ্রচূড়ে বোধহয় থার্ড হয়েছিলাম, এটা খবর পেয়েছি আর কি। আর পুতুল দিদিমলা একটা দিদিমণি ছিল আমার মধ্যে, উনি খুব খুশি হয়েছেন, কারণ উনি বলেছিলেন আমাকে যে সোদপুর স্কুলে অ্যাডমিশন টেস্টে কিন্তু ফার্স্ট হতে হবে। এবার আমার মনেই ছিল না যে ফার্স্ট হতে হবে বলেছে, আর আমি বলেছি হ্যাঁ হয়ে যাবো। বা আলটিমেটলি কী হচ্ছে, ওনার থেকে জানতে পারি যে হ্যাঁ তুই আমার কথা রেখেছিস, এরকম একটা কথা হয়েছিল ম্যাডামের সাথে। জানি না ম্যাডামের কথাটা মনে আছে কি না, এবার আমার মনে আছে ব্যাপারটা 99-এ হয়েছিল, যখন প্রাইজ নিতে গেছিলাম আমরা স্কুলে গিয়ে। তো তারপর যথারীতি আমি নন্দপুরে ভর্তি হলাম। নন্দপুরে ছিলাম হচ্ছে প্রথম ফেজ, ফার্স্ট ফেজ ছিল হচ্ছে আমার ক্লাস 5 থেকে 10, 99 থেকে 2005, এটা হচ্ছে আমার ক্লাস 10-এর জন্য যে ফেজ 1টা নন্দপুরে। তো সেইখানেও আমি অনেক বন্ধুবান্ধবদের বলেছি আমার ঘটনাগুলো। তারা এখন কনফার্ম করতে পারবে এখানে এসে, তাদের মনে আছে কিনা। আমার মনে আছে তাদের নাম, আমি জানি কাকে বলেছি নন্দপুরে। তো তার নাম মেনশন করছি না, কারণ জানি না তারা, মোস্ট প্রবাবলি ওরা আমার ফ্রেন্ড লিস্টে নেই এখন, এই নতুন অ্যাকাউন্টটাতে নেই বোধহয়। তো ওরাও সেমভাবে বলতে পারে যে ওদের বলেছি আমি, বাট আই থিঙ্ক ও বাচ্চা ছিল, আমরাও বাচ্চা ছিল, তো অবভিয়াসলি কেউই কাউকে কোনো আইডিয়া দিতে পারেনি, বা ওতে কোনো আইডিয়া দিতে পারেনি যে কীভাবে কী করবো, কোথায় কী করবো। বাট তাও আমি ওখানেও মিশনে যখন ছিলাম তখন লিখে রাখার চেষ্টা করতাম অলওয়েজ, যাতে স্টোরিটা আমি ভুলে যাই, জিনিসগুলো বাবা মাকে যেন আমি ভুলে না যাই, এই ব্যাপারটা ছিল। তো তারপরে যথারীতি আমার ক্লাস 10 হলো। এবার ইউজিসিতে একটা নিয়ম বের করলো যে কলেজের আন্ডারে 11-12 রাখা যাবে না। নন্দপুরে কলেজের আন্ডারে 11-12 ছিল। তো আমার প্ল্যান ছিল, আমাদের প্ল্যানই ছিল বাড়িতে যে 11-12 কলেজ আন্ডারই মানে নন্দপুরেই পড়বে, এরকম প্ল্যান ছিল আর কি। এবার পড়ে আনপ্ল্যান্ড হয়ে গেলো, কারণ ইউজিসি নিয়ম বের করে দিল যে এখানে পড়া যাবে না। তো সেখানে বাইরে ভর্তি হয়ে গেলাম। দমদমে থাকি অলরেডি। এবার এর আগে যেটা বলছিলাম 94-তে সোদপুরে এসেছিলাম। তো সেখানে 2001 সালে আমরা সোদপুরের বাড়িটা বিক্রি করে দমদমে একটা ফ্ল্যাটে আসি, এই এই এখন যেখানে তার কাছেই আসি। একটা ফ্ল্যাটের 4 তলাতে ছিলাম 2001 থেকে 2005 অবধি ছিলাম, মানে ক্লাস 10 অবধি ছিলাম আর কি। 11 যখন উঠলাম তার কিছুদিন অবধিও ছিলাম। তারপরে 11 ওঠার পরে এই যে এখন যে বাড়িতে আছি দমদমে, যেটা ডাইস ইনস্টিটিউট লিখলেই অ্যাড্রেসটা দেখা যায়, ওইখানে 2005-এর 5 ডিসেম্বর থেকে আমরা আছি, যখন 11-এ পড়ি অলরেডি। আর 11-এ হচ্ছে দমদমের কুমার আশুতোষ স্কুলে পড়ি আর কি, ওখানে ভর্তি হয়, সায়েন্স নিয়ে ভর্তি হয়। সেখানেও একটা বন্ধু ছিল যে নন্দপুরের স্টুডেন্ট ছিল, সেও ভর্তি হয়েছিল, তাকেও আমি আমার স্টোরি বলেছি, তখন আমি লিখে রাখার চেষ্টা করেছি। এবার সেখান থেকেও কোনো আলটিমেটলি কোনো সলিউশনের দিকে যায়নি আর কি, কী করবো না করবো এরকম যে ব্যাপার, সেটা হয়নি আর কি। তো তারপরে তখন অলরেডি অর্কুট চলে এলো, অর্কুট, মাইস্পেস, সোশ্যাল মিডিয়া এগুলো চলে এসেছে 2004-05 এরকম নাগাদ। তখন আমি রীতিমতো অ্যাক্টিভ ওখানে স্টার্ট করি। অর্কুটে থাকা স্ক্র্যাপ বুক তখন করতাম, ক্যাফেতে গিয়ে ইন্টারনেট শেখার চেষ্টা করতাম, কম্পিউটার শেখার চেষ্টা করতাম আরও বেশি, কারণ বাড়িতে কম্পিউটার ছিল না, তো সেজন্য আরও চেষ্টা করতাম ক্যাফেতে গিয়ে ওই সময়টাতে কত কিছু করা যায়, কত কিছু শেখা যায়, অনেক কিছু করেছি, অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, বাট সেভাবে কিছু সুরাহা বা কোনো সলিউশন সেরকম পাইনি। নেক্সট এলো হচ্ছে 2007 এলো। 2007 এইচএস পাস আউট হলো আমার এখান থেকে। তো সেখানে আবার 2007-এ আবার পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্ট না, আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে প্রেসিডেন্সিতে পরীক্ষা দিয়েছিলাম, জেবিএসে ফর্ম পড়েছিলাম আর কি। জেবিএসে মোস্টলি ফিজিক্সের জন্য হয়েছিল, প্রেসিডেন্সিতে জিওলজির জন্য পরীক্ষা দিয়েছিলাম, জিওলজি আর স্ট্যাটস। আর নন্দপুরে পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে স্ট্যাটস আর কম্পিউটার সায়েন্স। আর ইচ্ছা ছিল স্ট্যাটসে, বা স্ট্যাটসে আমার হয়নি। কম্পিউটার সায়েন্স নন্দপুরে ফার্স্ট পেপার ছিল স্ট্যাটস, কারণ আমার স্ট্যাটস আমার ফেভারিট সাবজেক্ট ছিল। আমি স্ট্যাটসের টিচারও, পড়াচ্ছি 2005-06 থেকে স্টুডেন্টদের, আপ টু 2019 অবধি পড়িয়েছি ডেডিকেটলি। তো ওখানে ভর্তি হতে পারলাম না নন্দপুরে স্ট্যাটসটাতে। ওখানে
স্ট্যাটসের জায়গায় কম্পিউটার সায়েন্স পেয়েছি। বা আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন সত্যদা, যেহেতু ওল্ড স্টুডেন্ট, আমাকে ডিরেক্টলি বলেছিল, অফার দিয়েছিল, ইউ ক্যান অপ্ট ফর স্ট্যাটস। কারণ যেহেতু আমি ওল্ড স্টুডেন্ট সেই জন্য বলেছিলাম যে না, আমি যেহেতু চান্স পেয়েছি কম্পিউটার সায়েন্সে, তো আমি কম্পিউটার সায়েন্সই পড়বো। তো সেখানে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়া স্টার্ট হলো। বাট কথা হচ্ছে, একটা মন মরা ভাব ছিল, ইচ্ছে ছিল, স্ট্যাটস হলো না। ইভেন আইএসআইতেও স্টার্ট করেছিলাম, মানে ট্রাই করেছিলাম স্ট্যাটসে, সেখানেও হয়নি, কোথাও হয়নি স্ট্যাটসটাতে। তো আলটিমেটলি কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম, সেটা নিয়ে পড়াশোনা স্টার্ট করলাম। এবারে সেখানেও আস্তে আস্তে ওখানে বন্ধুবান্ধব আছে, তারাও আস্তে আস্তে জানা স্টার্ট, তাদেরও বলা স্টার্ট করেছি যাতে কিছু আদার ওয়ে পাওয়া যায়। সেগুলো 2007 থেকে 10 সেখানেও কোনো কিছু স্কোপিং হয়নি। সোশ্যাল মিডিয়াও চেষ্টা করছি, সেগুলোও কোনো স্কোপ হয়নি। বাট এবার সেখান থেকে আমি কলেজ পাস আউট হলাম 2010-এ। কলেজ পাস আউট হওয়ার পরে অফলাইনে জবটা অ্যাপ্লাই করলাম, টিসিএস, সিটিএস আর উইপ্রো বোধহয় হয়েছিল আমার। টিসিএস অফার লেটার পেয়েছি, উইপ্রো পেয়েছিলাম, আর সিটিএসে চেষ্টা করেছিলাম, সেখানেও হওয়ার চেষ্টা হয়েছিল আর কি। তো সেগুলো তো যাইনি। তো এবার হঠাৎ করে একটা প্ল্যান করলাম, মাথায় একটা স্ট্রাইক করলো যে লেটস ডু থিংস ডিফারেন্টলি। কারণ আমার লাইফটা ডিফারেন্ট, তো একটু ডিফারেন্টভাবেই করতে হবে, সবাই যা যা করছে সেগুলো করা যাবে না। তো সেখানে একটা প্ল্যান করলাম ফর নেক্সট 30 ইয়ার্স। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমার ভাবার চেষ্টা করলাম যে পার্ট 1-এ আমি আমার নিজের কোম্পানিতে কাজ করব, নিজের কোম্পানি বানাবো, নিজের কোম্পানিতে কাজ করব, যা যা করার আছে লোকজনের সঙ্গে কথা বলবো, আরও কিছু করার চেষ্টা করবো, এঙ্গেজ করার চেষ্টা করবো, জিনিসগুলো জানার চেষ্টা করবো, কী কী কমপ্লেক্সিটি আছে। যত বেশি লোকের সঙ্গে ইনভলভ হবো, তত বেশি লোককে বলার চেষ্টা করবো, তত বেশি লোকের থেকে হেল্প পাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পার্ট 1 ছিল। পার্ট 2 হচ্ছে অন্যের কোম্পানিতে কাজ করব। তো আমি এখন পার্ট 2-তে আছি বেসিক্যালি। তো পার্ট 2 তো অন্য কাম করবো, আর পার্ট 3 হবে সোসাইটির জন্য কাজ করবো, এরকম একটা প্ল্যান করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 10 বছর 10 বছর 10 বছর 3 বছর আমার প্ল্যানিং ছিল আর কি। তো সেখান থেকে যেটা করা হলো সেটা হচ্ছে আর এরপর আরেকটা কথা বোধহয় ভুলতে গেলাম টাইম লাইন ওয়াইজ, সেটা হচ্ছে যখন ক্লাস 10 পাস করি 2005, তখন আমি একটু সেলস ফেলস এগুলো জবের জন্য সল্টলেকে যাওয়ার চেষ্টা করি। তো সল্টলেক থেকে যখন যাওয়ার জন্য যখন বিধাননগরে নামতাম 2005-06 ওই সময়, 5-এ বেসিক্যালি, কারণ ওই সময় তো মাধ্যমিক শেষ হয়েছে। তো সেখানে ওই অটোতে যখন লাইন দিলাম সল্টলেক যাওয়ার জন্য, ওই সময় জায়গাটা থেকে চেনা চেনা লাগতো আর কি, মনে হতো এখানে কখনো এসেছিলাম। অ্যাকচুয়ালি যেটা ওই পুলিশ ফাইলে যেটা পেলাম, সেখানে তো তাই বলেছিলাম, বিধাননগর বস্তিতে ভদ্রলোক আমার নিয়ে এসেছে জীবন সর্দার, সেটার জন্যই মনে হতো এখানে এসেছিলাম, কোনো দিন থেকেছিলাম, এরকম মনে হয়েছিল আর কি। তো এরপরে নেক্সট টাইম লাইন চলে যায় 2010-এ। তো 10-এ কী করলাম, যে প্ল্যানটা করলাম, যেটা বললাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তার রেসপেক্টে কাজ স্টার্ট করলাম। 15 জুলাই আমি এমসিএ এন্ট্রান্স পড়ানোর জন্য স্টার্ট করে দিলাম। 15 জুলাই 3খানা স্টুডেন্ট ছিল, যেটা নরেন্দ্রপুরেই ছিল, হচ্ছে 2টো স্টুডেন্ট বোধহয়, 2টো 3টে। আর এদিকে অর্কুট থেকে একটা স্টুডেন্ট ফার্স্ট আসে, অরিন্দম বলে একটা স্টুডেন্ট আসে। তো নামটা মেনশন করতে বাধ্য হলাম, কারণ ওর জন্য আমার প্রচুর লেভেল স্টুডেন্ট বেড়ে গেছে ওরই জন্য বেসিক্যালি। তো অনেক হেল্প করেছে আমাকে, তো ডেফিনেটলি নাম বলতেই হবে অরিন্দম বলে। আর ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ছিল আমার পুরো ব্যাচের। তো এরপরে ওখান থেকে হলো, আস্তে আস্তে স্টার্ট হলো। এবার তখন আমি কী করতাম, 125 টাকা নিতাম 2010 সালে। সপ্তাহে 3 দিন পড়াতাম, 4-5 ঘন্টা করে পড়াতাম, আর মাসে 125 টাকা নিতাম। তো 375 টাকা পেতাম আর কি। আর তখন 2007 থেকে অলরেডি বাবা সেরিব্রাল অ্যাট্রফি স্টার্ট হয়ে গেছে। তো বাবা মারার আগে আমাকে কিছু কিছু কথা বলেছিল, সেগুলো পাবলিকলি শেয়ার করছি না। সেটা যেগুলো ক্লোজ ফ্রেন্ড তাদের সঙ্গে শেয়ার করছি অনলি। তো সেটা হচ্ছে একটা কথা। তো নেক্সট হচ্ছে, বাবা তো অলমোস্ট ট্রিটমেন্ট, তখন আমাদের মান্থলি ইনকাম ছিল হচ্ছে এমআইএস থেকে 3,200 টাকা মতো ছিল, আর বাবার ট্রিটমেন্টের লাগতো 2,200। তো বুঝতেই পারছেন যে ট্রিটমেন্টটা হতো কখনো কখনো, খাওয়া হতো, তো খাওয়া দাওয়া সব কিছুই একটু প্রবলেমেটিকলি ছিল আর কি ওই সময়টাতে। তো তারপরে 2010 একটা ইনসিডেন্টও হলো। আমি পরীক্ষা দিলাম জেকাতে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক হলো 64। তো এবারে যাদবপুর পাবো শিওরলি 100%, পুরো বিশাল খুশি যে হ্যাঁ যাদবপুরে পাবো, কারণ আমার একটাই অপশান ছিল যাদবপুর। যদি যাদবপুর পাই তাহলে আমি এমসিএ পড়তে পারবো, আর কোনো জায়গায় পড়তে পারবো, কারণ যাদবপুরে একমাত্র জায়গা যেখানে এমসিএটা আমরা ফ্রিতে পড়তে পারি, এটা একটা স্কোপ আছে। আর ফ্রিতে পড়ার জন্য ওখানে অনেকটা স্কোপ আছে, স্যালারিতে স্কোপ আছে, মানে হচ্ছে বলতে চাইছি যে ফ্রি মানে হচ্ছে যাদবপুরে লাইক অন্যান্য জায়গায় অন্যান্য কলেজে লিমিটেশন আছে ফ্রিতে পড়ার জন্য, যে বাড়িতে ইনকাম যেটা হয় সেটা হতে হবে বছরে 50,000-এর কম।
আর একটা বোধহয় যাদের কাস্ট আছে এসসি তাদের বোধহয় মোস্টলি 80,000 কম, এরকম একটা কিছু একটা রুলস আছে। আর যাদবপুরে হচ্ছে ফ্রিতে পড়ার জন্য হচ্ছে মাসে 20,000 টাকা ইনকাম, মানে বছরে 2,40,000 টাকার মধ্যে যদি ইনকাম হয় তাহলে হচ্ছে পড়া যাবে। আর আমাদের ইনকাম ছিল হচ্ছে বছরে 36,000 টাকা। সো 2,40,000 থেকে অনেক অনেক কম, রাইট? তো ফ্রিতে ডেফিনেটলি পড়তে পারবো, তো আমাদের সেও ছিল। এবার যাদবপুরে এমসিএ খোলে হচ্ছে 1989 থেকে। তো এরপর 1980 মানে খুলেছে। এবার এবার যাদবপুরও ভালো কলেজ, শিবপুরও ভালো কলেজ, দুটো কলেজ আছে, দুটো কলেজে বেশি ভর্তি হয় এমসিএর জন্য, জেকা এক্সামটা যেটা হয়। তো 100%, আর প্রত্যেকবারই ক্লোজিংটা মোটামুটি 128, 129 এরকম যায়, যেটা খবর পেয়েছি ওই সময়টাতে। তো হঠাৎ করে কাউন্সিলিংয়ে কী হলো না, শিবপুর বলে দিল আমরা এবছর থেকে এমসিএর জন্য স্টুডেন্ট নেব না, কাউন্সিলিংয়ে যাব না। হয়ে গেল বাস আবার। তো সেই জন্য কী হলো, কাউন্সিলিংয়ে গেলাম আশা নিয়ে। তো কাউন্সিলিংয়ে গেছিলাম বেশ মজারভাবে মনে আছে। চটি পড়ে গেছিলাম, অলমোস্ট ছেঁড়া চটি পড়ে গেছিলাম কাউন্সিলিংয়ে। তো কাউন্সিলিংয়ে যখন ফিরি তখন তো দুঃখে ফিরি, কারণ আমাকে ক্যালকাটা ইউনিভার্সিটি নিতে হয় বাধ্য হয়ে, কারণ আমার প্ল্যান ছিল হচ্ছে ফার্স্টে নেবো হচ্ছে যাদবপুর পাবো, যাদবপুর যদি না হয় তাহলে নেবো কল্যাণ ইউনিভার্সিটি। বা কল্যাণ ইউনিভার্সিটি তখন ছিল 50%, কাউন্সিলিংয়ে আবার চেঞ্জ করে দিল যে গ্র্যাজুয়েশনে 60% থাকতে হবে, আমার ছিল 57%। সো ওটা পারিনি। মানে সিইউতে ছিল হচ্ছে 50%, সিইউটা হয়ে গেছে ওই কারণে। আবার সায়েন্স কলেজ। এবার বাড়িতে যখন আসি তখন মনে হচ্ছে ট্রেনে ফিরছিলাম, তো একদম ঝুলতে ঝুলতে ফিরছে। এবার ঝুলতে ঝুলতে ফিরতে গিয়ে যে চটিয়ে গেছে ছিঁড়ে। তো বাড়িতে দমদম থেকে, মানে দমদম না, উল্টোডাঙা থেকে যখন ট্রেন উঠেছে, সল্টলেক থেকে উল্টোডাঙাতে গেছিলাম। তো উল্টোডাঙাতে যখন দমদমে নামলাম তখন এক পায়ে আমার চটি। তো দমদম থেকে বাড়ি এলাম হচ্ছে এক পায়ে চটি নিয়ে এলাম আর কি, এটা মনে আছে। তো ইন দ্য মিন টাইম এরকম বাবার যে সেভার অট্টপি সেটাও চলছে, সেটাও একই ব্যাপার হচ্ছে, রাইট? এই সময় একবার কী হলো, বাবা সেভার অট্টপি মানে এমন হলো যে বাড়ি থেকে বেরিয়ে চলে যেত আর কি, তালা ফালা খুলে কোথায় বাড়ি সেরকমভাবে চলে যেত। তো একবার এদিক ওদিক খুঁজছি কোথায় গেল। তো খুঁজে তারপরে নিয়ে গেলাম, কাঁধে করে নিয়ে এসেছি খুঁজে, সেই ব্যাপারটা। এবার ওই সময়টাতে এরকম ছিল যে তারপরে হচ্ছে যাদবপুর না, ভুল বললাম, যাদবপুর ইচ্ছে হলো না, ক্যালকাটা ইউনিভার্সিটি হলো, আবার সায়েন্স কলেজ। এবারে প্রবলেমটা হচ্ছে হলো তো ঠিক আছে, এবার অ্যাডমিশন টেস্টে টাকাটা কোথা থেকে দেবো? 12,000 মতো ছিল, তো ভর্তি হতে পারবো না। একদম আছে যে হ্যাঁ গ্যাপ দিতে হবে, পড়াটা আমার গেল, আর করতে পারবো না, এরকম ছিল আর কি। তো তখন ছোটোবেলায় একটা কথা মনে এলো যে আমার ছোটো মামার বাড়ি থেকে একজন হাত দেখে বলেছিল যে পড়াশোনার ব্যাপারে আমি যখন পুরো একদম ডেডিকেটলি পুরো মন থেকে চাইবো, তো আমার জীবনে কোনোদিন পড়াশোনার জন্য টাকার অভাব হবে না, কোথাও না কোথাও থেকে কিছু না কিছুভাবে ব্যবস্থা হয়েই যাবে। তো আগে অলরেডি প্রুফ পেয়েছি, এনহাও ব্যবস্থা হয়েই গেছে পড়াশোনার ব্যাপারে। নন্দপুর পড়লাম, খুব কমই পড়েছি, মাসে 800 টাকা ফিস ছিল, থাকা খাওয়া সব মিলিয়ে, ঠিক আছে। তো এবারে গ্র্যাজুয়েশনে কী করে বুঝতে পারছি না, মাস্টার ডিগ্রি কী করে বুঝতে পারছি না। গ্র্যাজুয়েশনে তো আমি লোন নিয়ে নিয়েছিলাম, বিএসসি লোন পেয়ে গেছি। সেটাও হওয়ার কথা নয়, তাও আমার একটা বন্ধু ছিল বিবেক বলে, বিবেক ওর বাবা এসবিআইতে কাজ করতেন, উনি আমার লোনটা করে দিয়েছিলেন টেকনিক্যাল দেখিয়ে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্সটাকে, সেটার জন্য আমি পেয়েছি। নাম তো বলতেই হবে, কারণ নাহলে আমি লোনটা পেতামই না। আর এটার জন্য আমার ছোটো মাসি বড় কথাও বলতে হবে, কারণ সেই আমাকে আইডিয়াটা দিয়েছিল যে লোন কেন পাবি না। সেখানে আমি আইডিয়াটা দিলে বলে চেষ্টা করলাম, তারপরে লোনটা হলো। তো এরপরে লোনটা করলাম, বিএসসি পড়ে ফেললাম, এডুকেশন লোন নিয়ে পড়েছি। কারণ ফিস ছিল খুব কম, ফিস ছিল হচ্ছে মাসে 800 টাকা যখন কলেজে পড়ি। বা তাও সেই বুঝতে পারছি, এমআই ছিল আমরা পেতাম হচ্ছে এখন 3,200 টাকা, সেখান থেকে 800 টাকা দেবো করতে, আর খাবে করতে, ওদিকে ট্রিটমেন্ট বা কোথা থেকে করবে, তাই না? সব কিছু একসঙ্গে করতে হবে। সেটা আমি আমি ভাবলাম না, বাড়িতে বার্ডেন দিয়ে লাভ নেই, আমি নিজেই করি। কারণ 11 টুয়েলভও নিজের টাকায় পড়েছি, 10 অবধি বাবা মা পড়িয়েছে। তো 12 এবার হচ্ছে 11টাও নিজে সব করেছে। এবার গ্র্যাজুয়েশনটা আমি লোন নিয়ে গেলাম, এডুকেশন লোন নিলাম এসবিআই থেকে। তো সেটা লোনের জন্য আমিই দৌড়িয়েছি একা, কারণ বাবা তো সেরিব্রাল একটা সেখানে কিছু করতে পারেনি আর কি, বাড়ি থেকে বেরোতেই পারতো না, মনে থাকতে পারতো না কিছু। তো সেটা জন্য আমি দৌড়েই করলাম, সেগুলো হয়ে গেল। কাকু হেল্প করেছিলাম, বিবেকের বাবা, উনি হেল্প করতে লোনটা হয়ে গেল। লোনটা স্টার্ট হতো হয়ে তো লোনটা পেয়ে গেলাম। তখন ভাবলাম একটা কম্পিউটারও নিয়ে নিই, কারণ ক্যাফেতে তো যাচ্ছিলাম এতদিন। তো এটাও করলাম। তো নিয়ে নিলাম এটা কম্পিউটারটা বাড়িতে। তখন থেকে আমার কম্পিউটারটা আস্তে আস্তে স্টার্ট হবে। এর আগে ছিল না কম্পিউটার, ইন্টারনেটও ছিল না, এটাও ছিল না। আস্তে আস্তে মোবাইলে ইন্টারনেট, এবার মোবাইলে ইন্টারনেট আমি যখন কলেজে 2007 পড়ি তখন স্টার্ট হয়। এয়ারটেলে একটা
সার্ভিস ছিল 5 টাকা বলে পার ডে, 5 টাকা নেট অন ফোন বলে একটা সার্ভিস বেরিয়েছিল এয়ারটেলে। সেটা থেকে স্টার্ট নেট, সেটা দিয়ে আমি কম্পিউটার লাগিয়ে ইউএসবি কেবল লাগিয়ে নেটটা করতাম আর কি ওই সময়টাতে। তখন ওটা ছিল 2007 সালে, সরি 8-এ আমি কমপ্লিট, 8-এ আমি বেসিক্যালি নিই লোন ফোন এগুলো সব কটা নিই আর কি। এবারে সে তো আগেই হয়ে গেল, এবার কলেজের ব্যাপারটা আসি, যে মাস্টার গিয়ে হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, যে টাকাটা কোথা থেকে পাবো অ্যাডমিশনের জন্য। তো সেখানে আমার একটা বন্ধু ছিল, হঠাৎ করে ওরা জানতে পারে, 3টে বন্ধুই ছিল রুমমেটে নন্দপুরে। তো 3জনই জানতে পারে যে টাকার জন্য ভর্তি হতে পারবে না। এবার 3জনই আমাকে বলেছে, টাকার কথা বলেছে আর কি। 3জনই, তার মধ্যে রিতের বাবা আমাকে হেল্প করেছিলেন টাকাটার জন্য। তারপর আমি বলি যে আমি স্কলারশিপ পেলে আমি টাকাটা দিয়ে দেবো আর কি, এরকম বলেছে। কারণ রাজাবাবু সায়েন্স কলেজ কলেজ ছিল, রাজাবাবু সায়েন্স কলেজে পড়তাম 1 বছর, 2010 থেকে 11। তো স্কলারশিপটা অ্যাপ্লাই করি ওইটাতে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ ওই সময় ছিল। ওই সময় স্কলারশিপ ছিল হচ্ছে মাসে 1600 টাকা, এরকম একটা ছিল অ্যামাউন্ট ছিল আর কি। তো সেটা পেয়ে 12,000 টাকা যেটা, সেটা আমি দিয়ে দেবো বলেছি। আর ওখানে ছিল হচ্ছে রাজাবাবু সায়েন্স কলেজ, যে প্রথম টাকাটা দিতে হবে, পরে অ্যাপ্লাই করলে পরের টাকাটা ফ্রি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি রাজাবাবু সায়েন্স কলেজ। বাট যাদবপুর থেকে একটু কস্টলি, যাদবপুর যেমন 100% ফ্রি হয়, এখানে 50% ফ্রি ছিল আর কি। তো সেটা হলো, এবারে হওয়ার পরে দেন গেলাম, ভর্তি হলাম। বাট ক্লাস ফার্স্ট সেরকম করতে পারতাম না, কারণ ওই সময় বাবার অবস্থা খুবই খারাপ 2010 সালে। ওই সময় 2010 থেকে 2011 অবধি আমি একটা রাতে ঘুমাতে পারিনি, প্রত্যেকটা রাত জেগেছিলাম। কারণ বাবাকে পাহারা দিতে হতো, কারণ ওই সময় বাবার যে প্রবলেমটা ছিল সেরিব্রাল অ্যাট্রফির জন্য প্রবলেমটা হয়েছে, যে মানে কিছু মানে বাথরুম ফাথরুম করে ওটা দেওয়ালে লেপে রাখতো, এরকম ব্যাপার হচ্ছে আর কি। যেখানে সেখানে ধরো ঠাকুরের গায়ে বাথরুম করে দিত, এরকম ব্যাপার হয়ে গেছিলো আর কি শেষ সময় 2010-এ। তো সেখানে একটু পাহারা দিতে হতো যাতে না করে, জেগে থাকতে হতো ওই সময়। তখন আমি চেষ্টা করতাম লোকদের সাথে কথা বলা রাতেবেলা, যে কোনো আইডিয়া যদি পাওয়া যায়, কিছু যদি করা যায় আর কি, এই ব্যাপারটা বাবাকে হেল্প করার জন্য, বা আরও কিছু টাকা ইনকাম করার কোনো স্কোপ যদি থাকে, এরকম কিছু ভাবনা চিন্তা করতাম আর কি। তো আরও লোকজনের সঙ্গে কথা বলতাম মানে হচ্ছে যদি ইনকামটা যদি আরও বাড়ানো যায়, কারণ ইনকাম নেই বলে ট্রিটমেন্ট করতে পারছি না। আর আমি অলরেডি তখন হচ্ছে এমনিতে এমনিতে হচ্ছে অত ইনকাম ফিনকাম কিছু নেই। এবার বাড়িতে কী করে বুঝতে পারছি না, কোনো ক্ল্যারিটি পাচ্ছি না, ট্রিটমেন্টের জন্য কোনো বুঝতে পারছি না, হসপিটালে ভর্তি করে সেটাও বুঝতে পারছি না। কারণ কিছু তো একটা করতে হবে, এটা বুঝতে পারছি যে ছেলে যখন হয়েছে তখন কিছু তো একটা করা উচিত। তো সেখান থেকে কী হলো, 1 বছর চলে গেল, 2011 চলে এলো। 2011 আসার পরে হঠাৎ করে আমি কী হলো, জেকা এক্সাম দিলাম আবার। এমনি দিয়েছিলাম ফর্মালি, যাতে মনে করে আসতে পারে, কারণ ওই সময় কোশ্চেন পাওয়া যেত না পরীক্ষার জন্য। কোশ্চেন পাওয়া যায়, পরীক্ষাটা দিলাম, যাতে কোশ্চেনগুলো মনে আসতে পারি, জাস্ট ক্যাজুয়ালি পরীক্ষা দিয়ে এসেছি। সব অ্যাটেন্ডও করিনি, সব অ্যাপটি সব ম্যাচ অ্যাটেন্ডও করিনি আর কি। তারপর হঠাৎ করে দেখি স্কোর এসছে 27 র্যাঙ্কিং। তো 27 র্যাঙ্কিং এলো, লোভ সামলাতে পারলাম না, যাতে পরে ভর্তি হয়ে গেলাম। সেখানে অনেক কনফ্লিক্ট চলে এসেছিলো প্রচুর, মানে ইভেন আমি একটা পার্সনও পাইনি যে সাপোর্ট করেছিল যে যাদবপুরে ভর্তি হয়, ইট উইল বি গুড ফর ইউ। নট এ সিঙ্গেল পার্সন অ্যাকচুয়ালি, সবাই এগেনস্টে বলেছিল। বাট আমি তখন বুঝেছিলাম, কারণ এটা বুঝে গেছি যে সবার ফিউচার কে ভিজুয়ালাইজ করাটা সবার পক্ষে সম্ভব না। আর এখানে এজটা ম্যাটার করে না, আমি তখন আমি দেখতে পাচ্ছি নেক্সট 15 বছর 20 বছর রেসপেক্টে আমি দেখতে পাচ্ছি যে হোয়াট উইল বি মাই ভ্যালু যদি যাদবপুর থেকে আমি পড়াশোনা করতে পারি। তো যাদবপুর পড়াশোনা করার জন্য করলাম, ভর্তি হয়ে গেলাম। আর ইমিডিয়েট বেনিফিট কী হলো না, আমার যে এর আগে 3টে 4টে বা 5টা স্টুডেন্ট ছিল, সেখান থেকে স্টুডেন্ট হয়ে গেলাম আমার 30খানা স্টুডেন্ট হয়ে গেলাম আমার ইমিডিয়েটলি। এটা হচ্ছে 2011 সেপ্টেম্বরের কথা বলছি, যে সেপ্টেম্বর থেকে আমার 30টা স্টুডেন্ট পড়বে। আর প্রত্যেকের ফিস আমি করে দিলাম 500 টাকা। তো 30 ইন্টু 500 মানে 15,000 টাকা হয়ে গেলো। এবার 15,000 টাকা মানে হচ্ছে কি, আমাদের ফ্যামিলি ইনকামটা বেড়ে গেল হঠাৎ করে। আর যখনই 15,000 টাকা বেড়ে গেল হঠাৎ করে, তার মানে হচ্ছে কি, দুটো জিনিস। একটা হচ্ছে আমি ট্রিটমেন্ট করতে পারবো আবার। বাট 11 সেপ্টেম্বর বাবা মারা গেল, সেদিন সকালেও পড়াচ্ছিলাম স্টুডেন্টদের, ওরা এখনও আছে, সেরা দেখেছে পড়েছে। কারণ আমার বক্তব্য এটাই ছিল, ভাই আমি সিম্প্যাথি দেখিয়ে টাকা নিতে চাই না, আমি পড়িয়ে টাকা নিতে চাই, কাজ করে টাকা নিতে চাই। আমার বাবা মারা গেছে, অসুস্থ আছে, ঠিক আছে, দ্যাটস ওকে। বাট যেটা কাজটা করছি, যেটা কাজটা করে আমি টাকাটা পাচ্ছি, তাকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত, তার প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত, তাকে আমার নমস্কার করা উচিত। সেই ডেডিকেশনটা আমার অলওয়েজ ছিল,
কেউ আজ পর্যন্ত বলতে পারবে না লাস্ট 16 বছর যে আমি কাজের প্রতি কোনো ডেডিকেশন আমি দেইনি, এটা বলতে পারবে না, কখনই করিনি। সেটা হচ্ছে কথা। এবার সেকেন্ড হচ্ছে, তো সেদিন তো বাবা ডাক্তার ফাক্তার তখন দেখালাম। এবারে শেষ সময় আমাদের এখন মনে আছে এরকম যে তুমি কী খাবে বলো, আর বলেছিল আমি চিকেন খাবো, এরকম বলেছিল আর কি। বাট সেটা তো আর খাওয়াতে পারলাম না, কারণ আইসিউ ফাইসিউ চলে এলো হঠাৎ করেই মারা গেল। আর ডাক্তার লাস্ট যখন এসেছিলো 2-3 আগেই বলেছিল যে 1-2 দিন ম্যাক্সিমাম, তার বেশি নয় আর কি। তো এবারে অদ্ভুত ব্যাপার, এই যে 2010 থেকে প্রত্যেক রাত আমি জেগেছিলাম, ঘুমাইনি, পাহারা দিচ্ছিলাম বাবাকে। সেই রাত যে রাতে মারা গেছে, সকালবেলা তো গ্যাজলা উঠেছিল, যখন স্টুডেন্টরা ছিল তখন গ্যাজলা উঠেছিল মুখে, তখনই ডাক্তার বলেছিল যে আর আশা করা যায় না আর কি। তো সেখানে সেই রাতে আমার মনে আছে যে সেই রাতে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেল হঠাৎ করে রাতেরবেলা, যখন পা দিই তখন হঠাৎ করে আমি ঘুমোতে মাকে বললাম যে তুমি দেখো আমি ঘুমাতে যাচ্ছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই ঘুমাতে এলাম, ঘুমিয়ে যখন পাই তখন দেখছি যে বাবা এলো আমার কাছে, আমার পাটা ধরলো, পা ধরে চুপচাপ এই এই ঘাটটা যেখানে আছে এখানে পাটা এলো, ধরলো, নমস্কার করলো, এবার বললো যে জাস্ট একটা কথাই বললো, কৃষ্ণাকে দেখিস, এই কথাটা বললো। কৃষ্ণা মানে আমার মায়ের নাম, বললো কৃষ্ণাকে দেখিস। তো যেই শুনলাম কৃষ্ণাকে দেখিস, তখনই মা আমাকে ডাকলো, ডেকে বললো, তখন এখন 3টে বাজে, রাত 3টে, যে তোর বাবা আর নেই, এটা বললো আর কি। তো সেখানে আহ, এখনও একটু অন্যরকম লাগে আর কি, বাট ঠিক আছে। তো সেটা হলো। এবারে নেক্সট, তো অবভিয়াসলি আমি যখন স্বপ্নে বলেছি হ্যাঁ দেখবো, সে হোয়াট এভার এটি, স্বপ্নে হোক যাই হোক, যখন বলেছি তখন বলেছি, দেখতে তো হবেই। কথা দেওয়া মানে কথা দেওয়াই হচ্ছে, রাইট? তো সেখানে তারপর আমি চেষ্টা করেছি যে কোনোদিন যেন টাকা পয়সার অভাব না হয়, কোনোদিন যেন খাওয়ার অভাব না হয়, যেটা আগে হয়েছে, এই 2011 অবধি এটা হয়েছে, সেটা যেন না হয়, সেটা আমি চেষ্টা করেছি। আর 2011 আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা পুরোটা শিফট হয়ে গেল। 97 থেকে স্টার্ট হয়েছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা, কারণ 97-এ বাবার রিটায়ারমেন্ট হয়ে যায়। 97 টু 29th জুন বাবার রিটায়ারমেন্ট ডেট ছিল, যখন আমি ক্লাস 3-তে পড়ি। তো তারপরে ওটা হওয়ার পরে চেষ্টা করি আরও কিছু পড়ানো, আরও বড় করার চেষ্টা করি, কারণ অবভিয়াসলি আমি যদি চেষ্টা করি, সার্চ করি, যাই করি না কেন, বা কোনো কিছু করার চেষ্টা করি, নিজের তো আগে ক্যাপাসিটি দরকার, নিজের টাকা পয়সা আর্নিং দরকার, যদি নাহলে হবে কী করে? ফার্স্ট কথা, এখনও লোকে আমাকে সেভাবে পাত্তা দিচ্ছে না, এন্টারটেইন করছে না, হেল্প করে, তখন তো আরোই দিত না, আর কথাই শুনতো না আর কি ওই সময়টাতে। তো 2011 যে এটা হলো, এবারে যাদবপুরে ভর্তি হলাম। যাদবপুর আমি 1 মাস পরে বোধহয় গেছিলাম মোস্ট প্রবাবলি, কারণ তখন তো অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে তো বাবা মারা গেছিলো, তো যেতে পারিনি আর কি ওই সময়টাতে। তো অনেকেই জানে, আমার সিনিয়র ফিনিয়র অনেকেই দেখেছে, এবার সবাই আমাকে চিনতো লাকিলি আর কি, কারণ হচ্ছে আমি জেকা পড়াতাম বলে আমার একটা গ্রুপও ছিল, জেকা এমসি অ্যান্ড এটসটা বলে। এবারে jeka.com যেটা আছে গভর্নমেন্টের ওয়েবসাইট, লাকিলি আমার যে ওয়েবসাইট ছিল jeka-d.com, তার র্যাঙ্কিং টপে ছিল আর কি। তো গভর্নমেন্ট ওয়েবসাইট আগে আমার ওয়েবসাইটটা আসতো ওই সময়টাতে। এবার আমি তেরে পড়াচ্ছি আর কি 2011 সালে। এবার 2012 সালে যে ফার্স্ট ব্যাচ আমার, তাদের র্যাঙ্ক সবার খুব ভালো হলো, সেই জন্য আরও বেশি ওয়ার্ড অফ মাউথে ছড়িয়ে গেল ব্যাপারটা। তো তারপরে আরও সব কটা কলেজ আস্তে আস্তে ধীরে ধীরে প্রায় 39টা কলেজের টিচাররা আমাকে রেফার করা স্টার্ট করলো এমনিতেই ওয়ার্ড অফ মাউথে। তারপরে বাকি যে কিছু ইনস্টিটিউশন, তাদের সঙ্গেও ফাইট হওয়া স্টার্ট করলো ডিরেক্টলি। তারা বললো যে আমাদের এখানে গিয়ে পড়াবো। আমি বললাম না, আমি নিয়ে বাড়িতে 2 দিন পড়াচ্ছি, দ্যাট ইজ এনাফ ফর মি। তো আমি 2 দিনে 3টে করে 6টা ব্যাচ পড়াতাম আর কি ওই সময়টাতে। তো এবারে সেটা চলছে, ভালোই চলছে সব কিছু, কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে চলতে চলতে প্রায় বোধহয় 2013-তে মোস্ট প্রবাবলি এডুকেশন লোনটা পুরো ক্লিয়ার করে দিই, পুরো লোন শেষ, আর লোন নেই আমার। আর ফাইন্যান্সিয়ালি তখন ঠিকঠাক ভালো ইনকামই করছি আর কি। 2013-তে মনে আছে অ্যাক্সেঞ্চারে যখন ইন্টারভিউ দিই, একটা হেভি জিনিস হয়েছিল আর কি। ওখানে ওরা বলেছে আমরা তোমাকে দেবো 3.75, আর ওই সময়টা আমার ইনকাম ছিল 2 দিন পরেই 6 লাখ 7 লাখ এরকম মতো ইনকাম ছিল বছরে। তো সেখানে আমার কোশ্চেন করেছিল, তুমি তো পাওই আমাদের ডবল, আর এখানে 6 দিন কাজ করে তোমার তুমি যা পাও তার হাফ কর, তুমি জয়েন করবি কিনা? তো আমি তো কিছু অ্যান্সার দিইনি, জাস্ট কেটে পড়েছি। তো সেখানে এবারে নেক্সট হচ্ছে, তো আস্তে আস্তে এটা হলো। এবারে 2015 সালে আমার একটা সিনিয়র সঙ্গে দেখা হলো, নরেন্দ্রপুরের, 2015 সালে। এবার দেখা হওয়ার পরে তো
তাকেও জিনিসগুলো বললাম, সেও শুনলো। এবারে আহ, সেভাবে গাইড করার চেষ্টা করলো কী কী করা উচিত না করা উচিত সেগুলো আর কি। এবার তখন আমরা তার সঙ্গে একটা কোম্পানি ফর্ম করলাম, টেকটেক্সাস টেকনিক্যাল সার্ভিসেস বলে, তারপরে পূর্তি এগ্রিসারি প্রাইভেট লিমিটেড বলে, সেগুলো করা স্টার্ট করলাম। দুটো স্টার্ট আপ, আমার নিজে একটা আছে ডাইস, সেখান থেকে আমি 2010 থেকে চেষ্টা করছি রিমোটলি কাজ করার জন্য। অনেকের সঙ্গে অনেক কথা বলেছি, সেখান থেকে আমরা রিমোটলি ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে এখানে, লোকালি রিটেলার আছে, তাদের জন্য কিছু করার চেষ্টা করতাম, সফটওয়্যার বানানোর চেষ্টা করতাম, কাস্টমার সঙ্গে ডিরেক্টলি ডিলিং করতাম, নিজেও সফটওয়্যার কোডিং করতাম, প্ল্যানিং করতাম, এক্সিকিউট করতাম, প্রজেক্ট ম্যানেজার হিসাবে করতাম আর কি 2010 থেকে। 15 থেকে এখানে অ্যাজ আ 15ই তারিখে 18 মানে মে মাস নাগাদ 2015-তে এই সমুদ্রের সঙ্গে জয়েন করলাম অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওখানে। তো একটা কথা বলেছিলাম যে আমি কিন্তু আমার পড়াটা কন্টিনিউ রাখবো শনি রোববার, সেটা কিন্তু অ্যাকশানও হতে হবে। তো এগ্রি করেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, করো। তো সেটা হলো। এবার নেক্সট হচ্ছে ওটা হওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আস্তে আস্তে ওখান থেকে আরেকটা কোম্পানি হলো, পূর্তি এগ্রিসারি প্রাইভেট লিমিটেড, সেটা হলো। এবার সেটা হওয়ার পরে আস্তে আস্তে টাইম এলো, আমরা ওখানেও ইনভেস্টমেন্ট পেলাম, নতুন অন্য কিছু করার চেষ্টা করলাম। এখানে সব কিছু দেখভাল করছি, বাড়িতে সব কিছু করার চেষ্টা করছি, যা যা দরকার, ভালো পড়ানো, সব কিছুই হচ্ছে, একদম হিটে লেভেলে চলছে আর কি। মানে তখন তো রিচও প্রচুর ছিল তখন ফেসবুকটা, সেই ফেসবুক অ্যাকাউন্টটা নেই এখন, একদম পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট। তেলে রিচ হতো আর কি ওই সময়টাতে। আর বেশ ভালোই ফেমাস ছিলাম, খারাপ ফেমাস ছিলাম না। তো আমার ফোন নম্বরে সবাই রাতেবেলা এখন যেমন কল করে তখনও কল করতো, সেখানে বাধ্য হয়ে আমাকে বন্ধ করতে হয়েছিল 2019 সালে, যাতে কলটা না আসে। ওকে, তো তারপরে এবার ওই নাম্বারটা দেখলাম কদিন আগে এখনও অ্যাক্টিভ আছে অনলাইনে, যদি সার্চ করা যায় তো সেটা এখনও পাওয়া যাচ্ছে। তো ফানি থিংস আর কি। তো সেখানে একটা হলো। এবার তারপরে 2019 সাল এলো। 2019 সাল আসার পরে এরকম তো চলছে, এই একই রকমভাবে চলছিল আর কি। 2019 সাল এলো, 19 সাল এলে আমি চেষ্টা, সেকেন্ড যে পার্ট 2 সেটা অ্যাক্টিভ করার চেষ্টা করলাম, পার্ট 2। 2020-তে প্ল্যান ছিল, 2010 থেকে, বাট এটাই হচ্ছে লাইফ, দ্যাটস দ্য পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট অলওয়েজ। অ্যান্ড দ্যার ইজ এ সেইং ইন ম্যানেজমেন্ট, দ্য প্ল্যান ইজ নাথিং, প্ল্যানিং ইজ এভরিথিং। তো সেটাই করার চেষ্টা করলাম। তো যেটা 2020 ছিল, মানে এরকম নয় 2020 করতে হবে। তো যদি অন্য কিছু ব্যাপার থাকে তো উই ক্যান টেক আ কারেক্টিভ অ্যাকশনস, সেটা সেটা করার চেষ্টা করেছি। তো 2020 জায়গা 2019 হলো। 2019-এ আমি 2019-এ কী করলাম, সব ছেড়ে দিলাম। এই যে সব টপ লেভেলে ছিলাম, পড়ানো সব কিছু, সেগুলো ছেড়ে দিলাম আর কি। এবার এর আগে আরও একটা ফানি থিং যেটা বলা হয়নি, সেটা হচ্ছে 2015 সাল, বেসিক্যালি আমি ফেসবুক করা কমিয়ে একদম দিলাম হচ্ছে 2015 সালে। কারণ 2015-তে হঠাৎ করে আমার ডেঙ্গু হয়ে গেল। 2015-তে ডেঙ্গু হলো, হসপিটালে ছিলাম। 2016 ডেঙ্গু আর টাইফয়েড একসাথে হয়েছে। এর আগে কোনো দিন কিচ্ছু হয়নি 26 বছরে। 2015 হঠাৎ করে ডেঙ্গু আর টাইফয়েড একসাথে, হসপিটালাইজ হয়ে গেলাম। নেক্সট 2016 সালে পক্স হলো, নিউমোনিয়া হলো একসাথে, আরও কত কি হলো একসাথে। তারপরে ডান হাত ভেঙে গেলো, কাঁধ ভেঙে গেছে, চোখটা বাজে হয়ে গেছে, চোখ ফোক ফেটে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। প্রায় 40 দিন কথা বলতে পারিনি, 40 দিন। জানে বাকি স্টুডেন্ট অনেকে এসেছিলো, তার মধ্যে একজন তো কথা বলতে, সৌরিম এসেছিলো আমার বাড়িতে দেখতে, সৌরিম, দিবাকর, জয়, ইন্দু, এটা সবাই এসেছিলো, যারা আমার ক্লোজ স্টুডেন্ট বলা যেতে পারে আর কি। তো ওরাও জানতো বেশ আমার এই ব্যাপারগুলো জানতো, তাদেরও বলেছি, তাদের সঙ্গে ডিসকাস করেছি কী করা উচিত না করা, মানে কী করে মার কাছে বা বাবার কাছে, মানে বায়োলজিক্যাল যাওয়া যায় এরকম ব্যাপারটা আর কি। বাট বাড়িতে যে মাকে দেখতে হবে সেই ব্যাপারটাও আছে, কারণ মা হচ্ছে চাইতো না যে আমি আমার বাবাকে খুঁজি। কারণ 2011-তে পরে 2012-তে মার সঙ্গে একটা ঝামেলা হয়েছিল আর কি। তো সেই জন্য মা তখন বলে যে আমার কাছে পুলিশ ফাইল সব রেকর্ডগুলো আছে, বা সেটা তোকে আমি দেবো না, যাতে তুই তোর বাবা মাকে খুঁজে পাস, এরকম একটা বলেছিল। তখন বুঝলাম যে ইনসিকিউরিটি আছে। তো আমি বললাম ঠিক আছে, পরে নিশ্চয়ই লাইফে একটা সুযোগ আসবে, টাইম আসবে, তার জন্য দেখি, ওয়েট করি, এরকম একটা প্ল্যান ছিল। তো এরপরে পরে যখন এটা হলো, তো সেখানে দেখা গেল যে এই ব্যাপারটা, তো ঠিক আছে। তো সেখানে শরীর ফ্যামিলি এসেছিলো, যেটা বললাম সেটা হচ্ছে 2016 সালে, 16 সালেও ওটা হয়েছে। আর তারপরে একটা ডাক্তার কথা মনে পড়ে, ডাক্তার বলছে যে দেখুন গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে, সেই জন্য ইচ্ছে করে কথা বলছে না, কারণ পক্স হলে কেউ কথা বলে না, এটা হয় না। বাট প্রবলেমটা হয়েছিল যে আমার ওভারডোজ হয়েছিল, যে ডাক্তার 2015 সালে যে ডাক্তার ভর্তি হয়েছিলাম একটা হসপিটালের নাম বলছি না, সেই হসপিটালে ভর্তি হওয়ার পরে আমি মাকে বলেছিলাম যে ওই হসপিটালে যেন ভর্তি করা না হয়,
কারণ আমার যখনই ওই ডেঙ্গু হয় তখন বিশাল জ্বর হয়ে গেল, তখন কি আমার সেন্স থাকা এরকম হচ্ছে। আমি যখন সেন্স টেস হয়ে গেছিলাম 2015-তে, তখন দেখি হসপিটালে আমি চোখ খুলি আর কি, এরকম ব্যাপার ছিল আর কি। তো 16তেও সেম হয়েছে, পক্সের সময় ওরকম সেন্স চলে গেছে, উঠে দেখি হচ্ছে ও সেম হসপিটালে ভর্তি হয়েছি, যেখানে ভর্তি হওয়ার কথা ছিল না। মাও তো বুঝতে পারেনি, প্যানিক ফ্যানিক করে ভর্তি করে দিয়েছে, বা কার কী কথা করেছে ভর্তি করেছে আই ডোন্ট নো, বাট ওখানে ভর্তি হয়েছে। সেই সেম ডাক্তারই ছিল, সেম হসপিটালে ছিল, যারা খুব বাজে ট্রিটমেন্ট করেছে আমার। তার জন্য ওভারডোজ দেওয়ার জন্যই আমার ওরকম ভোকাল কর্ডটা স্টিফ হয়ে গেছিলো আর কি। আর এত ওভারডোজ স্যালাইন দিয়েছিল বলে দুটো হাত তো একদম, হাত দিয়ে যখন বাড়ি আসি তখন না দাঁড়াতে পারছি না, হাত করতে পারছি না, হাতে লিখতে পারছি, ল্যাপটপ খুলতে চাইছি, ল্যাপটপের পাসওয়ার্ড জানি, পাসওয়ার্ডটা দিয়ে ল্যাপটপ খুলতেও পারছি না, আবার পাসওয়ার্ডটা কাউকে বলতেও পারছি না যে ল্যাপটপটা খুলে দে, কোনে করতে পারছি না আর কি। তো তারপরে তখন এসে বাড়ি যখন আসলাম, আসার পরে আইএফআই রেখেছিলাম। এবার তারপরে একদিন মোস্টলি 2 এপ্রিল 2016 সালে আমার ডান হাতের কাঁধটা ভেঙে গেল আর কি। সেটা বলতে পারি, সেটা সময়তেই আমি ছিলাম হচ্ছে বাড়িতে, প্রায় অলমোস্ট 30 দিনের মতো বোধ হয় বাড়িতে ছিলাম ওইভাবে ভাঙা অবস্থায়। তো যখন কথা বলতে পারি তখন হঠাৎ একটু কথা বলতে একটু শরীর এসেছিল, তো তখন ওকে বলেছিলাম। তো আসার বাড়িতে যখন এসেছিল তখন কথাবার্তা, তারপরে আস্তে আস্তে আসার সময় তারপরে তখন কিছুদিন পর লিখতে অ্যাটলিস্ট পারছিলাম, চ্যাট করতে পারছিলাম, কথা বলতে পারছিলাম না, চেষ্টা করছি, পারছি না কথা বলতে আর কি। তারপরে চেষ্টা করলাম যে ক্যাব ফ্যাব বুক করে এখানে যাওয়ার, কারণ মাকে এখানে বলছি, বা ডাক্তার যে আছে সে বুঝতে পারছে না কি বলবো, কি হচ্ছে। সে বলছে সব ঠিক আছে এরকম বলছে আর কি। তো সেখানে আইএলএসে করলাম, আইএলএসের বুক করলাম। আইএলএসে একটা ইএনটি ডাক্তার বুক করেছিলাম, আমার সময় ইএনটি বলে বোধ হয়। তো যাই হোক বুক করেছিলাম, সে তারপরে জিপ টিপগুলো টানা এরকম করে করলো। তারপরে কি একটা বলে কি একটা টেস্ট করতে বলে, মানে পাইপ ফাইপ ঢুকিয়ে কেমন একটা বলছিল আর কি। তো দেখি তো কিরকম, মানে শুনি তো কেমন একটা লাগছিল আর কি। এবারে জিপ টিপ টানার জন্য হয়তো কিছু একটা লুজ ফুজ হয়ে গেছে, পরের দিন থেকে হালকা হালকা করে কথা বলতে স্টার্ট করেছে, বাট তাও তোতলাতাম আর কি, কথাটা বলতে পারতাম না। এর আগে যে ফ্রিকোয়েন্ট কথা, ইভেন এখন আমার প্রবলেমটা হয়, মানে কিছুক্ষণ যখন বলি তখন শ্বাসকষ্ট হয়, এখনও ওইটা এখনও আছে আর কি, শ্বাসকষ্টের ব্যাপারটা আছে, প্রবলেমটা হয় আর কি। তো ওখানে যখন কথা বলা স্টার্ট করলাম তখন আস্তে আস্তে স্টার্ট হয়ে গেলো, কারণ এবার হচ্ছে ডাক্তারটা বলছে যে আমি ইচ্ছে করে, এবার প্রবলেম হচ্ছে 40 দিন পড়াচ্ছি না, 40 দিন স্টুডেন্ট আসছে, আমার টাকাও পাচ্ছি না। তা আমার তো বলাটাই হচ্ছে আমার পেশা, আমি যদি বলতেই না পারি তাহলে টাকা কোথাতে পাবো। আর মেইন ইনকাম তো আমার পড়িয়ে, মেইন ইনকাম তো আমার জব করে নয়, যেটা করতাম সুমিতদার সঙ্গে কোম্পানি, সেখান থেকে আমি তো অত টাকা নিতাম না। আমরা মেইন টাকা পেতাম হচ্ছে আমি পড়িয়ে, 2 দিন পড়িয়ে, যেটা কারণ সেটা কিন্তু আমি কন্ডিশন করেছিলাম যে আমি কিন্তু পড়ানোটা কন্টিনিউ রাখবো, পড়ানো বা আমার ডাইসের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউ রাখবো, সেটাই কন্ডিশন ছিল সুমিতদার সাথে। তো যাই হোক ওটা তো সলভ হয়ে গেল 2016 সালে, এই 16 সালে সলভ হয়ে গেল ওটা। তারপরে পরের বছর 17 সালে সেটাও সেম, আবার একই ব্যাপার। তো এর আগে আমার একটা বন্ধু আছে, তাকে বলে রেখেছিলাম যে যদি কিছু হয় আমি তোকে বলে রাখবো, আমার মনে হচ্ছে কিছু কিছু লাগছে, তুই আমাকে নিয়ে যাবি হচ্ছে তোর হসপিটালে। ওটা তখন নামটা ছিল আমরি বোধ, হ্যাঁ আমরিতে নিয়ে যাবি, কারণ ভুলভাল হসপিটালে পেতে যায়, কারণ আমার অলরেডি মেডিক্লেমও আছে, তো আমরিতে নিয়ে যাবি আমি বলেছি আর কি। তো যথারীতি যে সন্দেহটা ছিল পরের দিন সেটা হয়েছে, ও তারপরে বাড়ি থেকে আমরিতে নিয়ে যায়। ওখানে আমি 13 দিন না 14 দিন ছিলাম বোধ হয়। তো সেখানে হলো, প্লাস ওখানে ও আর একটা হেল্পও করেছে মনে আছে, মেডিক্লেম পাওয়াতে হেল্প করেছে। ওখানে ওরা দিতে চাইছিল, কারণ ওর আগের মাসে আমি মেডিক্লেমটা করেছি, নতুন মেডিক্লেমটা, তো দিতে চাইছিল না, সেটা ধমকে টমকে ওটা ক্লিয়ার করে দেয়। তো তারপরে ওটাতে হেল্প হয়েছে পর্যন্ত আর কি। তো সেখানে তারপরে 2017 হলো, তিনবার হসপিটালাইজ হয়ে গেলাম পুরোপুরি। তারপর থেকে আমার ওয়েট গেনটা স্টার্ট হলো 2017 পর থেকে। তার আগে তো ওয়েট খুবই কম ছিল এই ভুলভাল ট্রিটমেন্টের জন্য। 2017 হলো, আস্তে আস্তে 2019 হলো, 19-এ যেটা বললাম একটু আগে বলছে, প্ল্যানটা রিঅ্যাক্টিভেট, মানে চেঞ্জ করে অ্যাক্টিভেট করলাম যে ছেড়ে দেবো, কারণ 2019 ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাকই চলছে। বাট 2015 পরে এই আমার ফেসবুকে গ্রুপে এগুলোতে মানে কমেন্ট ইন্টারাকশন এগুলো বন্ধ করতে হবে। এর আগে একটা গ্রুপ ছিল আমাদের, ওটা প্রচুর কমেন্ট আসতো, মানে প্রত্যেক মিনিটে একটা দুটো এরকম তো আসতোই। তারপরে কখনো কখনো 1 ঘন্টা 200-300 খানা কমেন্ট, এটা কী করবো সেটা কী করবো, সবাইকে গাইড করছি, জ্ঞান দিচ্ছি, এরকম ব্যাপার ছিল আর কি ওই সময়টাতে। সবাই এসে বলছে এই কলেজ ভর্তি হবে কেন, ওই কলেজ ভর্তি হবে এরকম। আর বাকি যারা স্টুডেন্ট তাদেরকেও এখানে জয়েন করে, তারাও হেল্প করতো সবাইকে। তো এটা করার চেষ্টা করেছিলাম। তো আস্তে আস্তে আমি একটু ডেভিয়েট হয়ে যাই, না একটু ফোকাস করি অন্য জায়গায়, অন্য কিছু করার জন্য। আর 2019-এ এটা হলো,
তখন হচ্ছে আমি এ করলাম, তারপরে আমি জব করতে জবটা ছেড়ে দিলাম আমি বেসিক্যালি। ডাইসও ছেড়ে দিলাম, ওদিকে সুমিতদার এটাও ছেড়ে দিলাম, দুটোই ছেড়ে দিয়েছি আমি। এবার জাস্ট ওয়েট করলাম, ছেড়ে দিয়ে ওয়েট করছি কী করা যায়। তারপরে এদিকে ওদিকে জব অ্যাপ্লাই করলাম, প্রায় 75টা জব অ্যাপ্লাই করি ওই সময়টাতে। এবারে কি জব পাবো না পাবো সেটা চেষ্টা করেছি, ইন্টারভিউ দিয়েছি, প্রচুর ইন্টারভিউ দিয়েছি, অনেক জায়গায় অনেক কিছু হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তারপরে একটা জায়গায় কোম্পানিতে জব পেলাম, আলটিমেটলি গেলাম হচ্ছে এক জায়গায় 1 জুলাই ভাইজ্যাগে গেলাম আলটিমেটলি। সেখানে আমার অ্যাজ আ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিনিয়র টেক লিড এইভাবে জয়েন করলাম সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। মানে বেসিক্যালি আমার আন্ডার প্রায় ওদের পুরো আইটি ডিপার্টমেন্টে ছিল, ডেভেলপমেন্টের পুরো পার্টটা আমার আন্ডার ছিল আগে ভাইজ্যাগে। তো আমাকে নেওয়ার সময় একটাই কথা বলেছিল যে আমাদের যে প্রোডাক্টটা দ্যাট শুড বি টপ ইন দ্য মার্কেট, ইউএস মার্কেট, সেটা আমার ছিল আর কি। তো সেটা হলো, এবারে ওটা করলাম, করার পরে এবারে ভালো ওখানে চলছে। বাট ওখানে প্রচুর কাজ হতো আর কি, মানে ওভার টাইম প্রচুর করতে হতো ওই সময়টা। তবে আস্তে আস্তে পরের বছর ছেড়েও দিলাম, ফেলে দিয়ে রিলায়েন্স জিওতে জয়েন করলাম ওটার সময়। এবার রিলায়েন্স জিওতে বোর লাগতে স্টার্ট করলো, কারণ আমি স্টার্ট আপে কাজ করেছি। স্টার্ট আপে কী হয়, স্টার্ট আপে হয় হচ্ছে কি প্রচুর কাজ থাকে, আর বড় কোম্পানিতে ঢুকলে কি কাজটা কমে যায়, স্পেসিফিক কাজ থাকে, ইনস্ট্রাকশন বেস কাজ থাকে। মানে আমার যদি স্টার্ট আপে ডিপার্টমেন্ট এইচআরও কাজ আছে, ডিপার্টমেন্ট ফাইন্যান্সে কাজ আছে, ডিপার্টমেন্ট আইটিতে কাজ আছে, ডিপার্টমেন্ট হায়ারিংয়ে কাজ আছে, মানে যাই বললাম এরকম যদি 14-15 ডিপার্টমেন্ট, সবকটা ডিপার্টমেন্ট কাজ থাকতো। সেটাই আমি করে এসেছি 2010 থেকে, নিয়ে কোম্পানি যেন বা সুমিতা কোম্পানি সেটাও তাই করে এসেছি সব কিছু। তো সেখানে সেটা হলো না, সেজন্য আমি ভাবলাম ভাই ছেড়ে দিই, অন্য কিছু করি। তো তারপরে সেটাতে প্রচুর জব অ্যাপ্লাই করেছে ওই সময়টাতে, প্রায় 3220টা জবে অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। রিলায়েন্সও ছাড়ার আই থিঙ্ক মোস্ট প্রবাবলি প্রায় 16 না 17 দিনের মধ্যে লেট মাসালে জবটা পাই, যেখানে অ্যাজ আ হেড অফ টেকনোলজি জব পাই ব্যাঙ্গালোরে, ওখানে জবটা করি। এই সময় আমি অনেক দিনে বলার চেষ্টা করি, অনেক কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি, কী করা যায়, কীভাবে করা যায়। সবাই একটা করে বলছে ডিজিটালি রিচ করার চেষ্টা কর, ডিজিটাল কিছু করার চেষ্টা কর। তো আমি এদিকে টুকটাক পোস্ট এগুলো করতাম বা করার চেষ্টা করতাম, বা সেখানেও কিছু হতো না। সেটা কিছু হওয়ার মানে সেখানে এখন অবধি কোনো ক্লুও পাইনি, কিছু করতে হবে সেটাও বুঝতে পারিনি। এবার আইন ফাইন কী হয় সেগুলো অত বুঝি না, তো সেটাও কিছু করার মানে চেষ্টা করেছি, সেটাও করতে পারিনি আর কি। তো এরপরে লিটমাস ওয়ার্ল্ডে গেল, লিটমাস ওয়ার্ল্ডে ছিলাম হচ্ছে 2022 অবধি ছিলাম। এবার 2021-22-এ মার বেশ শরীর খারাপ স্টার্ট হয়ে গেল আর কি, ও সেম অবস্থা। সেখানেও দেখা করার চেষ্টা করলাম প্রচণ্ড। তো এবার সেখানেও আবার লোচা হয়, 2022 ছিলাম মনে আছে, 2022-এর আইএফআই ছিল, তারা গয়না ফয়না চুরি করে দিয়েছে। জানলাম হচ্ছে অনেক পরে যে 12 ভরি গয়না ছিল মার কাছে, সেটা চুরি হয়ে গেছে। শাড়ি চুরি হয়ে গেছে, যে টাকা আমি দিতাম সেই টাকা থেকে সরিয়ে রাখতো জমিয়ে, যেটা একসময় বলেছিল যখন মারা যাবে তখন দেখবি কত টাকা পাচ্ছিস, সেটা বলেছিল আর কি। তো সেটা হলো প্রায় ট্রিটমেন্ট করতে প্রায় 15 থেকে 16 লাখ টাকা গেছে লাস্টে। একটাই স্যাটিসফাই হলো যে অ্যাটলিস্ট করতে পেরেছি কিছু মায়ের জন্য, যেটা বাবার জন্য করতে পারিনি, কারণ বাবার জন্য টাইমই পাইনি আমি তার আগেই তো। কারণ আমার সঙ্গে বাবার গ্যাপ ছিল হচ্ছে 52 বছর, প্রায় 4 যুগের বেশি গ্যাপ ছিল। সেটা একটা আফসোস ছিল, বাবার জন্য কিছু করতে পারিনি। আর মা এখানে শেষ সময় যেটা খেতে চেয়েছে, একটা আইসক্রিম খেতে চেয়েছিল, সেগুলো খাওয়াতে পেরেছি, এটা হচ্ছে কথা। এবারে তো শেষে ওটা হলো। তো লাস্ট দিনে কথা বলতে সেদিন কিছু কথা বলেছিল, সেটা মনে আছে, বাট পাবলিকলি বলছি না সেই কথাগুলো। তো চেষ্টা করেছি যতটা পারার, যতটা কর্তব্য পালন করেছি, সেটা আমার অ্যাকনোলেজমেন্ট আমি পাড়ার সবার থেকে পেয়েছি যে আমি কর্তব্য পালন করেছি। কর্তব্য থেকে আমি সরে যাইনি কোনোদিনই, তো অনেক বেশিই করেছি কর্তব্য, যেটা আমাকে পাড়ার লোক বাকিটা সবাই যেটা বলে। তো যাই হোক, বাট আমার মনে হচ্ছে বেশি যাই হোক, আমার যেটুকু করার কথা আমি সেটাই করেছি, কারণ আমার করা উচিত, আমি করেছি, বাবাকে কথা দিয়েছিলাম, সেটা পালন করার চেষ্টা করেছি, 100% করেছি। তাই আই এম প্রাউড অফ মাইসেলফ, সেটা আমি বলতে পারি। যে কে বললো না বললো আই ডোন্ট মাইন্ড, বাট আই এম প্রাউড অফ মাইসেলফ বিকজ অফ দিস, যে আমি কত পালন করেছি মায়ের জন্য, যেটা করার কথা ছিল, বাবাকে যেটা বলেছিলাম। তো নেক্সট হচ্ছে এই মারা যখন গেল, তখনই আমি আমার আলমারিতে যে মার রাখা ছিল সেই পুলিশ ফাইলগুলো অ্যাক্সেস পেলাম হাতে, যেটা 2012-তে এটা বলছিলাম, হয়তো বলিনি, ভুলে গেছি।
সেটা হচ্ছে 2012-তে একদিন বলেছিল যে ওটা যেটা বলছিলাম সেটা হচ্ছে তখন জানতে পারি, সেটা আমি পাইনি, তখন পাওয়ার চেষ্টা করেছিলাম 2012-তে। তখন যদি পেতাম তখন হয়তো আরও অনেক কিছু করতে পারতাম, বেটারভাবে করতে পারতাম, কারণ 2012 আর 2026-এর মধ্যে 14 বছরের ডিফারেন্স আছে। সো তখন ফাইলগুলো পাইনি। এবারে মেইন কথা হচ্ছে এত বছর ধরে যেটা হচ্ছে আমি লোককে বলছি, তারা যা শুনছে কমেন্ট কী করছে, ইটস এ গুড স্টোরি, বাট কেউ বলছে না ইটস এ রিয়েল স্টোরি। কারণ আমি নামও বলতে পারছি না, কিছু বলতে, কারণ কিছু নেই, আমি তো জানি না কোথায় কিনা, আমি জাস্ট ক্যারেক্টারগুলো বলছি যে এরকম আমার ক্যারেক্টার ছিল, এরকম একটা জায়গা ছিল, এরকম একটা জিনিস হয়েছে, এরকম একটা বলছি, নামগুলো বলতে পারছি না। 2022-এ যখন ফাইলগুলো পেলাম তখন প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা প্লেস যেগুলো নামগুলো সেগুলো আমি বলতে পারছি। প্লাস আরও একটা ক্রস চেক আমি করতে পারলাম, আমি এতদিন যেগুলো বলছিলাম মেমোরিতে, এতগুলো যেগুলো যতজনকে বলছিলাম জিনিসগুলো, সেগুলো সেমভাবে পুলিশ রেকর্ডে আছে। প্রত্যেকটা পুলিশের ফাইল যেহেতু আমি পাবলিক করে দিয়েছি, ইউ ক্যান রিড দোজ থিংস, ক্রস ভেরিফাই করতে পারেন ডেফিনেটলি, রাইট? তো নেক্সট হচ্ছে সেটা করলাম। এবারে তারপর থেকে এবার প্রথম ব্রেক থ্রু যেখানে আমি পেলাম ফার্স্ট, আমার একটা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টের বাবা হচ্ছে পুলিশ অফিসারে কাজ করতে, মোস্ট প্রবলি বোধহয় বিধাননগর পুলিশ স্টেশনে, ওখানে বোধহয় কাজ করেন উনি এখন এখন কোথায় জানি না। তো উনি ওখানে কাজ করেন, তো উনি আমাকে, আমার সঙ্গে আমার কথা হলো, আমার পোস্ট দেখে বোধহয় কথা বলার চেষ্টা করে, তো কথা হলো, উনি তখন সাজেস্ট করলেন এরকম না করে তুমি একটু অন্যভাবে করো। আমি বললাম কীভাবে বলুন স্যার? তখন আমাকে একটা মেল আইডি দিল, বললো লালবাজারে এরকম জিনিসগুলো করে মেল করো। এবার লালবাজারে মিসিং স্কোয়াড আছে বা এর মধ্যে সেই ব্যাপারটা আইডিয়াই ছিল না, আর কমন নলেজও সেরকমভাবে পাবলিকলি অ্যাভেলেবেলও নেই, অ্যাওয়ারনেসও নেই এই ব্যাপারটাতে। তো সেটা করলাম, মেল করলাম, আমার যথারীতি মেল করে দিই 27শে ডিসেম্বর 2022 আমি মেল করি সব ডিটেলস নিয়ে, যে এই ব্যাপার হয়েছে, এরকম ব্যাপার হচ্ছে, আমি বাবাকে বুঝতে চাইছি, আমি হেল্প চাইছি, আর আমি আপনাদের গাইডেন্স চাইছি, আমি করবোটা কি এরপরে, কারণ আমি ওখানে ডেড এন্ড, বুঝতেই পারছি না কী করবো, কারণ ওর ক্লু নেই কোনো কিছু। এবারে রিডগুলো যখন, ফাইলগুলো যখন পড়েছি, প্রথমবার তো ফাইল পড়ছি সেরকমভাবে পড়লে, ওইভাবে একবারে পড়লে ডিকোড করবো, সেটা যেমন এই 4 বছর পরে, 4 বছর ইনভেস্টমেন্ট করার পরে যে ইনসাইটটা আমার কাছে আছে, সেই ইনসাইট 2022 ছিল না। প্রথমবার পড়ছি, প্রথমবার অনেক কিছু জিনিস মিস হয়ে গেছে, যেমন ধরো এই 2-3 দিন আগে যে ডেটাটা পেলাম, যে আমার কাস্টডি ছিলাম 3 দিন, 20, 21, 22, এই ইনফরমেশনটা পেলাম 2-3 দিন আগে। কারণ বারবার পড়লে ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো মাথায় আসছে, ডিফারেন্টভাবে পয়েন্ট অফ ভিউটা আসছে, সেইগুলো করার চেষ্টা করছি, রাইট? তো তারপরে আমি কি তখনই সঙ্গে সঙ্গে আমি যে জীবন সর্দার নামটা দেখলাম আর বিধাননগর নামটা দেখলাম, কারণ আমার মনে আছে বিধাননগর মানে হচ্ছে বস্তি, ওখানে কোথাও একটা কিছু একটা হবে, এরকম একটা মনে পড়ছে আর কি। তো গেলাম, গিয়ে যাওয়ার পর ওই যে ঝুপড়িটা বস্তিতে ওখানে যায়, কারণ আমার মনে আছে, বললাম না যে 2005-এ যখন আমি ওখানে যাই, তখন মনে পড়তে এখানে এসেছি, এখানে যখন দুর্গাপুর ব্রিজ আর এটা লেখা আছে, দুর্গাপুর ব্রিজ মানে আমি ভাবছি অন্য জায়গা, কারণ গুগল আর্থে দেখাচ্ছিল ওটা আমাকে ওই বালিগঞ্জের কাছাকাছি, এরকম একটা আমার আইডিয়া ছিল। বাট আমাকে ভদ্রলোকটা এখানে নিয়ে এসেছিল, আর আমি কানেকশন খুঁজে পাচ্ছি না গুগল আর্থে, যে ওইখানে যদি পেয়ে যায় তাহলে বিধাননগর বস্তিতে কেন আনবে, আর বিধাননগর বস্তি যদি আনবে তাহলে মানিকতলাতে কেন ডিসপোজ করবে, এরকম কয়েকটা কোশ্চেন ছিল আমার কাছে, হয় না বিধাননগর পুলিশ স্টেশন, এরকম ব্যাপারটা আর কি। তো ধীরে ধীরে ওইগুলো অ্যান্সারও পেলাম আস্তে আস্তে, সেগুলো বলছি কীভাবে অ্যান্সার পেলাম, কীভাবে কী হলো সেটা। তো নেক্সট হচ্ছে ওখান থেকে আমি তো করলাম এই ব্যাপারগুলো, গেলাম প্রত্যেকটা ঘরে গিয়ে কথা বললাম, প্রত্যেকটা ঘরে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো অবভিয়াসলি কারো কোনো কনটেক্সট নেই, তো ভাবছি ভাই কে ভাই, এটা পাগল ছাগল লোক এসছে এসব কথা বলছে, তো ওদের কাছে হিব্রুই লাগলো পুরো কথাগুলো, সে দেখো এন্টারটেনও করেনি। তো আর সবাই ওপর দিয়ে চলে গেল, জীবন সর্দার বলে কোনো ভদ্রলোক ওখানে নেই, পুরো বস্তিতে প্রত্যেকটা জায়গায় খবর পেলাম। তো মাঝে একটা কথা বলছে, জীবন বলে একটা লোক আছে, এরকম একটা বলছে, ওনার সঙ্গে কথা বলতে পারো, গিয়ে বললাম। এবার দেখছি ওই ভদ্রলোকের নাম আছে বলছে জীবন ঘোষ নাকি একটা নাম ছিল বোধ হয়, ভদ্র টাইটেল সর্দার নয়, ঘোষ, আর বেশ ইয়ং লোকটা। তো অবভিয়াসলি ইয়ং যদি হয় তাহলে সে আমাকে 93-তে খুঁজে পাবে, এটা হতেই পারে, কারণ গ্যাপটাই ধরছে 93 থেকে হচ্ছে প্রায় 29 বছর গ্যাপ হয়, মানে 30 বছর ধরে নিন, 30 বছর গ্যাপ হলো, রাইট? তো 30 বছর মানেই হচ্ছে 30 বছর, আর ওই সময় ধরুন ওর বয়স ছিল, আমার এক্সপেক্টেড যে আমার যা মনে হয় অ্যানালিসিস ওয়াইজ যা মনে হয় সেটা হতে পারে হয়তো 40 থেকে 50 এরকম একটা এজ হতে পারে, মানে এজটা প্রোফাইল করার জন্য বলছি আর কি। তো তাহলে ওনার এজ আমি এক্সপেক্ট করবো কত, অ্যারাউন্ড 77 বছর বয়স হবে ওনার এজটা, রাইট? তো ডেফিনেটলি নট 35-36 লাইক ইয়ং। তো সেখানে বোঝালাম যে ভদ্রলোকটা এটা নয়, তো কাউকে পেলাম না, ব্যাক হয়ে চলে এলাম। ওখানে ইতিমধ্যে হন্য করে প্রচণ্ড খুঁজেছে, সকাল থেকে বিকেল অবধি খুঁজেছি আর কি, ওখানে মনে আছে। তারপর বুঝলাম, এবার তখন আর একটা জিনিস, আমি জব ছেড়ে খুঁজছিলাম, জবটা ছেড়ে দিয়েছিলাম, বলেছি রিজাইন করে দিয়েছিলাম জব, যে আমার
আই নিড সাম টাইম, এর জন্য বলেছিলাম। এবার 27 ডিসেম্বর যে মেলটা করেছিলাম, তারা রেসপন্ড করে 10th জানুয়ারি যে তোমরা আসো। তো আমাকে উনি যে স্যার ছিলেন তিনি কলও করেছিলেন যে আসো এই দিনে। তো আমি গেলাম 12 জানুয়ারি যথারীতি। তো সেখানেও প্রায় অনেক অফিসার ওখানে ছিলেন, ওরা শুনলেন ব্যাপারগুলো, বোঝার চেষ্টা করলেন। তো এসিপি ম্যাডাম যিনি ছিলেন উনি বোঝার চেষ্টা করলেন। তারপরে উনি আমাকে একটু রিলেট করলেন ব্যাপারটা যে না এটা বালিগঞ্জে না, আমার তখন ওখানে পোস্টিং ছিল, এটা বালিগঞ্জে হবে না, এটা হবে আমার ওখানে একটা জায়গা আছে উল্টোডাঙ্গা ব্রিজের ওখানে দক্ষিণদারি, ওখানে গিয়ে একবার চেক করে দাও, এটা বললেন আর কি। তো তারপর যথারীতি মাসির ছেলে যে ছিল দাদা, তার সঙ্গে গেলাম, গিয়ে ফিল্ড লেভেলে আমরা দমদম থেকে হেঁটেই গেছিলাম এই কতদূর, হেঁটে এখন যাতে যদি আরও অন্য কিছু মনে পড়ে, দেখে মনে পড়ে, ভিজুয়ালাইজ রিকল করে, সেরকম ব্যাপার চেষ্টা করছিলাম আর কি। তো সেখানে গিয়ে দেখলাম ওটা যে খুঁজেই পাচ্ছিলাম কিছু। তারপরে ফাইনালি খুঁজে পেলাম যে উল্টোডাঙ্গা ব্রিজের সামনে একটা ছোটো এরম আছে, যেটা জায়গাটা যায় হচ্ছে আপনার লেক টাউনের দিকে যায় আর কি, আর ওটা হচ্ছে দক্ষিণদারি গেটে একদম সামনে। তো বোঝা গেলো, স্পটটা আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ এইখানে হতে ব্যাপারটা ইনসিডেন্টটা হয়েছিল, যেখানে আমাকে পাওয়া গেছিলো। আমি সেন্সলেস হয়েছিলাম, আমার মেমোরিতে এর পর সেন্সলেস হয়েছিলাম, আর পুলিশ রেকর্ডে বলে আপনাকে ওই জায়গাটা ঘোরাঘুরি করছিলাম, যেটা বলে পুলিশ রেকর্ডে যেটা লেখা আছে সেটা হলো। তো সেখান থেকে আরও পেলাম। এবার তারপরে যখন এখানে গেছিলাম ওনার এসিবিতে, আরও যেটা ওনার কথা বললেন যে তুমি যা ইনফরমেশন বলছো তার রেসপেক্টে দ্যার ইজ এ হাই পসিবিলিটি যে তোমার বাবার বাড়ি যেখান থেকে তোমরা মা অন্য জায়গায় গেছো, সেটা পসিবিলিটি আছে যে নিউ টাউন, রাজারহাট বা এই সংলগ্ন কাছাকাছি এরিয়াতে হওয়া হচ্ছে। সেই জন্য ওটার জন্য দেখবেন যে আমার লেখা আছে পোস্ট করছে যে এক্সপেক্টেড এরিয়া নিউ টাউন, রাজারহাট, মানে ওটা বা ওটার আশেপাশে এরকম একটা ব্যাপার আর কি, সেটা উনি বলেছিলেন। তো এরকম ব্যাপার হচ্ছে, সেটা নিয়ে কাজ করছি। এবার বলছে আর একটা ব্যাপার হচ্ছে তুমি ডিজিটাল রিচ করা স্টার্ট করো, ওনারই সাজেস্ট করে ডিজিটাল রিচ ছাড়া আর কোনো ওয়ে নেই, এটাই বলেছেন আর কি। তারপর থেকে আমার স্টার্ট হলো ডিজিটাল রিচ করা। ফার্স্ট স্ট্র্যাটেজি এরকম করলাম যে ডিজিটালি যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা সিলেব আছে টলিউডে, বলিউডের, আমাদের ন্যাশনাল লেভেলে, আর যে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমি ট্রাই করছি কন্ট্যাক্ট করা, ইচ অ্যান্ড এভরি ওয়ান, অ্যান্ড নো বডি রেসপন্ডেড, নো বডি এন্টারটেন মি। তো তখন একটু রাগই হয়েছিল আর কি। তারপরে হচ্ছে কী করবো এই জিনিসটা করেই চলে গেলাম। তারপরে আমি 6-7টা ডিরেক্টিভ এজেন্সিগুলো সার্চ করলাম যে ওরা ওদের কিছু হেল্প করতে পারে, ওনাদের কাছে গেলাম, কথা বললাম। তো তারপরে বলছে না, ডেড এন্ড, আমরা কিছু করতে পারবো। যদি বাবার নাম জানতে পারতে, যদি মার নাম জানতে পারতে তাহলে কোথায় হচ্ছে, আমি জানলে আমি তো করতাম, সেটা জানি না বলেই তো আপনাদের কাছে এসছি। এবারে ফানি থিং হচ্ছে প্রচুর বড় বড় পডকাস্ট সে এসেছে, এরকম ডিটেকটিভ এজেন্সি যারা বড় বড় ক্লেম করে যে আমরা এই করেছি, সেই করেছি, এই এরকম কঠিন কেস সলভ করেছি, এসব বলে, তাদের কাছেও গেছি, তাদের সঙ্গে ডিসকাস করেছি, তারপর বলেছে যে জানাচ্ছি। 1 বছর 2 বছর হয়ে গেছে, তারা এখনও জানায়নি আর কি। বাট আমি অনেক ফলো আপ করেছি, কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট নো রেসপন্স। তো অবভিয়াসলি বোঝা গেল কেটে পড়ার ধান্দা আর কি। পাবলিকলি বলতে পারছে না, মানে ডিরেক্টলি বলতে পারছে না পারবো না, তো নো রেসপন্স ইজ বেস্ট রেসপন্স, সেইভাবে ওরা করার চেষ্টা করছে আর কি। তো তারপরে ভাবলাম যে এটা দিয়ে হবে, নিজে কিছু করার চেষ্টা করে নিজে পোস্ট করেছি। তো ফার্স্ট আমার ভাইরাল পোস্ট হয় হচ্ছে মোস্ট প্রবাবলি 2025 সালে 20 ফেব্রুয়ারি একটা পোস্ট করি এইভাবে যে হ্যাঁ এখন তো আমার প্রায় অলমোস্ট 32 বছর হলো, এই ব্যাপারে একটা পোস্ট করেছিলাম। সেখানে আমার ছবি টবি সব কিছু দেওয়া ছিল আর কি। সেই পোস্টটা প্রচুর ভাইরাল, প্রায় 37-37,000 লাইক বোধহয় হয় মোস্ট প্রবাবলি, শেয়ারও প্রচুর হয়। বাট ওটা তো সেরকম কিছু লাভ হয়নি, কারণ হচ্ছে সব জায়গায় লেগেছে হাই, এবারে কিউট লাগছে, গুড মর্নিং, বিউটিফুল, এরকম এটা একটা এরকম কমেন্ট আছে, প্লাস অনেক আছে জ্ঞান দেওয়া আছে। জ্ঞান দেওয়া মানে বলতে চাইছি এরকম যে কি দরকার, বাবা মাকে খুঁজে, অকৃতজ্ঞ, এটা আছে, এসব বলছে আর কি। বাট কথা হচ্ছে যারা হয় তারাই বোঝে, অন্য কেউ বুঝবে না। তা আমি সেটাও ওদেরও বলেছি, ভাই দেখ আমার বাবা মা নেই, তোর বাবা মা তো আছে, তোর বাবা মা টাইমলি আছে, তোর বাবা মা সব কিছু করেছে, তোর বাবা মা বেঁচে আছে, তোর বাবা মা ফাইন্যান্সিয়াল সব কিছু ঠিকঠাক ছিল, তোর চাইল্ডহুড পারফেক্ট, আবার ছিল না। তো ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। তো সেটাই হচ্ছে সবাইকে একটা কথা বলি, ভাই এইটাকে আমি জ্ঞানটা বলছি, আর কাউকে জ্ঞান, আপনারা যে ভাবছেন আপনাদেরকে জ্ঞান দেওয়া বলছেন, আপনারা সবাই হেল্প করার চেষ্টা করেছেন। বাট এতদিন অবধি আমি 2025 অবধি আমি একা ছিলাম লড়াইটাতে, এইটা হচ্ছে প্রবলেম, একা ছিলাম। অ্যান্ড আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ওয়ে যে কী করে সবার সাথে কানেক্ট করা যায়। কারণ একটা জিনিস বুঝছিলাম, সলিউশন একটাই, সবার সাথে যদি মিলে এটা সার্চ করা যায়, সবাই মিলে যদি সার্চ করা যায়, তাহলে একমাত্র সলিউশন পাওয়া যাবে, আদারওয়াইজ নো, নট এ চান্স।
রাইট? সেটা চেষ্টা করছি, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। এরপরে যেটা হলো 2025 এবার অনেক এবারে এক্স টুইটার সেখানেও অনেক পোস্ট করেছি, অনেক ওদের সঙ্গে যে কথাগুলো কলে তাতে বলার চেষ্টা করেছি, অনেক পুলিশ এসে কথা শুনেছে, ও জাস্ট অলওয়েজ এটা হচ্ছে ফিল লাইক কি এটা হচ্ছে গুড স্টোরি, দ্যাটস ইট, স্ট্যাক স্টোরি শুনলো, ভালো লাগলো, পাস অন, মুভ অন আর কি, ভুলে গেল ব্যাপারটা, এরকম তো হেল্প করার ব্যাপার নেই, আইডিয়া কোনো ব্যাপার নেই, এরকম ব্যাপার আর কি। তো সেখানে বুঝতে পারছেন কি এবার 2025 একটা আইডিয়া এলো, একজন আমাকে গাইড করলো যে একবার রেডিটটা ট্রাই কর। রেডিটে আমার 3-4 বছর আগে অ্যাকাউন্ট খোলা আছে, কোনোদিন ইউজ করিনি, কারণ এইটা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, অন্যরকমভাবে প্ল্যাটফর্মটা অন্যরকম, তো বুঝতে পারিনি। এখনও বোঝার চেষ্টা করছি, এখনও সেভাবে 100% বুঝতে পারিনি, চেষ্টা করছি বোঝার। ঠিক আছে, সব কিছু যখন ট্রাই করছি, ইনস্টাগ্রাম করলাম, ফেসবুক করলাম, কিছু হলো না, লিঙ্কডিনও পোস্ট করেছি, সেখানেও কিছু হয়নি। তো লেটস ট্রাই আউট রেডিট নাও, তাহলে ঠিক আছে করাই যাক, এতে করতে কী অসুবিধা, করলাম। তো রেডিটে পোস্ট করলাম, ওখানে একটা খবর পেলাম রেডিটে যে আরবিআই বলে একটা কমিউনিটি আছে যারা খুব হেল্প করে রেডিটে, সেখানে করলাম। তো ফার্স্ট যেবার পোস্ট করলাম প্রচুর ভাইরাল হয় সেদিন, প্রায় 1 লাখ হয়ে গেছে কিছু ঘন্টার মধ্যে, 1 লাখ ভিউজ। এবার তারপর ওটা রিমুভও হয়ে যায়, বলে যে আমি মানে ফলস ইনফরমেশন দিচ্ছি, এরকম একটা কথা বলছে, এখানে দেখলাম লেখা আছে যদি এরকম কিছু হয় তাহলে আই নিড টু প্রডিউস নিউজ পেপার পাবলিকেশন, আই নিড টু প্রডিউস জিডি বা এফআইআর, সেটা বলছে। তখন মাথায় বলছি হ্যাঁ, এবার বলছি এটা তাহলে ওটা, এবার প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করলাম, যদি এটা করতে হয় এটার জন্য তাহলে কী করতে হবে। তো লোকজনের সঙ্গে কথা জিজ্ঞেস করলাম, কেউ তো কোনো গাইডেন্স দিতে পারলো না। তারপর মাথায় ভাবলাম যে হ্যাঁ, লেটস ট্রাই আউট জাস্ট ডায়াল। তো জাস্ট ডায়ালটা সার্চ করলাম যে এরকম কোনো অ্যাড এজেন্সি আছে যারা কিছু করতে হেল্প করতে পারে, বা আনন্দবাজার এমনি এক্সপ্লোর করলাম তারা কিছু যদি হেল্প করতে পারে এরকম। তা আনন্দবাজার কথা বলে, আনন্দবাজার বললো যে যদি জিডি বা এফআইআর হয় তাহলে আমরা অ্যাড পাবলিশ করবো, এটা বললো আর কি। তো ফার্স্টে তাহলে আমার সলিউশন করতে হবে কি, আগে আমাকে জিডি করতে হবে, তার সলিউশন। তারপরে বলছে এবার কথা হচ্ছে তার মধ্যে আবার এসআইয়ের প্রবলেমও স্টার্ট হলো। এবার ভাবলাম যে এসআইআরটা হয়ে যাক, তারপরে এই প্রসেসটা ইনিশিয়েট করবো, এরকম একটা ভাবলাম আর কি। তারপরে দেখছি যে কবে শেষ হবে না হবে সেটা বোঝা যাচ্ছে না, তো ভাই করেই দিই, এরকম কথা হয়। তো সেখানে কি করলাম, 24 জানুয়ারি এক থেকে হাঁটা লাগালাম বর্ণনগর গেলাম, স্যারকে বললাম, বর্ণনগর স্যার যিনি ছিলেন উনি বললেন যে না আমরা কিছু করতে পারবো না। তারপরে বললাম যে আপনি একটু গাইড করুন, তাহলে করবোটা কি আমি বেশিরভাগ ওটাই তো মেন কথা না, কারণ প্রথমবার পুলিশ স্টেশনে এইভাবে যাচ্ছি আমি এরমভাবে হেল্প চাইতে। তো তখন বলছে যে তোমার যেহেতু জিডি করা ছিল 1993 সালে মানিকতলা পুলিশ স্টেশনে, তো ওইখানে যাও, ওনারা তোমাকে ফার্দার হেল্প করতে পারবে। আমার বেশি টার্গেট ছিল এফআইআর করার প্ল্যান ছিল, তখন ওনার একটাই যুক্তি ছিল যে নিজে মিসিং নিজের নামে তো এফআইআর করা যায় না, এটা বললো। তো তখন বললো ঠিক আছে। তো গেলাম মানিকতলা থানাতে, ওনার সাথে ওনারা একই কথা বললেন, না হবে না, জিডি হবে না, এফআইআর, এটা কথা ফার্স্টে বললেন। তারপরে একটা স্যার ছিলেন, উনি একটা ডিফারেন্ট আইডিয়া দিল যে এরম না করে তুমি এইভাবে করো, যে আমার জিডিটা আপনারা আই থিঙ্ক পড়েছে, আমার পাবলিক করে দিয়েছে এটা জিডিটা, বলে এইভাবে না করে এইভাবে করো যে তুমি তোমার নামে, তোমার অ্যাড্রেসে এখানে এটা আছো, তারপরে তোমার বাবা এই সময় মারা গেছে, তোমার মা এই সময় মারা গেছে, আর তুমি এই সময় হারিয়ে গেছিলে, তুমি তোমার বাড়ির লোক যারা আছে, বাবা মা, 2 ভাই আর দিদি, তাদেরকে তুমি খুঁজছো, এইভাবে জিডি করো, এটা বললেন। এটা হচ্ছে গ্রেট আইডিয়া, উনি যেটা বললেন। তো তারপর ওরা জিডিটা করলাম, তারপরে ওটা নিয়ে আমি রেডিটে পোস্ট করলাম। এবার দেখলাম রেডিটে ডিলিট হলো না, কারণ হচ্ছে আমি প্রডিউস করেছি অথেন্টিক জিনিস। এবার তখন আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম যে এর আগে কোনো যে ইনফ্লুয়েন্সার যারা আছে তারা আমাকে হেল্প কেন করেনি, কারণ সামহাও আমি প্রুফ করতে পারিনি যে ইটস অ্যান অথেন্টিক স্টোরি, যেটা আপনাদেরও এখন প্রবলেম হচ্ছে, যেটার জন্য আমি এত টাইম ধরে রেকর্ড করছি। তো এবারে ওটা হলো, নেক্সট একটা স্টার্ট হলো ট্রাস্ট বিল্ডিং, কারণ ট্রাস্ট বিল্ডিং এটা মেন ব্যাপার, কারণ আমার দরকার আপনাদের সবার হেল্প দরকার। আপনারা যারা এখন নেগেটিভ আছে আপনাদেরকে পজিটিভ করার জন্য এই ভিডিওটা, কারণ আপনাদের হেল্প আমার চাই, প্রত্যেকের হেল্পটা আমার চাই, তার জন্য এটা করতে চাইছি। তো এবারে হলো, সেটা রেডিট হলো ব্যাপারটা। তারপরে কী হলো, ওটা রেসপেক্টে আমি জাস্ট সার্চ করলাম, যেটা বললাম যে এর জন্য অ্যাড কীভাবে দিতে হয়। তো একজনের সাথে কথা বললাম, রাজদীপ গাঙ্গুলি একটা ভদ্রলোক ছিলেন, উনি আমাকে হেল্প করলেন। ওনাকে আমি বোধহয় মোস্টলি 30 জানুয়ারি বলি যে এটা করবো। তারপরে আমরা ডিসকাশন চলছে কীভাবে অ্যাড দেবো, কোন ছবিটা দেবো, সেখানে আমার ছবিটা সিলেক্ট করে ওনাকে পাঠালাম এটা দিতে। ওনাকে আমি বর্তমানে যে প্রথম অ্যাডছে সেটা দিচ্ছি, আমি বলে না এটা অনেকটা ছোটো, অন্য একটা দাও। তখন ওই
ছবিটা দিলাম, যেটা 97-এ তোলা হয়েছিল বাবার বন্ধুর একটা স্টুডিওতে, যেটা নিয়ে বরুণের কেসটা আর কি, ওটা পরে বলবো। তো এবার ওটা করলাম, পোস্ট করলাম। উনি 2 ফেব্রুয়ারি মোস্ট প্রবাবলি আমাকে বললেন যে অ্যাপ্রুভ হয়েছে, এইভাবে হবে। আমি ওটা পাবলিশও করেছিলাম আমার ওয়ালে, যে এরকম একটা অ্যাড পাবলিশ হবে 8 ফেব্রুয়ারিতে। তো 8 ফেব্রুয়ারিতে পাবলিশ হয় যথারীতি। তারপরে তার ব্যাপারটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমার সাথে জুড়েছেন, সেটা হচ্ছে কথাটা। এটা হলো প্রথম স্টোরি, যে কেন 2026। তো বুঝতেই পারছেন, ইটস নট 2026 থেকে আমি ট্রাই করছি 1993 থেকে, যখন যে বসে যেরকম ক্যাপাসিটি, যেরকম ইনফরমেশন আমার কাছে ছিল, যেরকমভাবে আমি করতে পারতাম, আমি আমার মতো করে চেষ্টা করেছি সবসময়। আমি কখনো চেষ্টা থামাইনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যে রিচ পাওয়ার জন্য ফেক স্টোরি বলছি, এটা আছে মেইন কথা। তো যে এটা হচ্ছে হাফ ট্রু, যে রিচ পাওয়ার জন্য করছি। ইয়েস, রিচ পাওয়ার জন্য করছি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। কারণ অ্যাজ পার লালবাজার গাইডলাইন, পুলিশের গাইডলাইন, যেটা মানিকতলাতে আমি জিডি করি, তারাও একই কথা বলেছেন যে তোমাকে রিচ পেতে হবে, ডিটেল পাওয়ার চেষ্টা করো। অনেক জায়গায় এরকম স্টোরি পাই। তারপরে হ্যাম রেডিয়েশন কথা বলে, সেটাও মানিকতলা থেকে বলে। হ্যাম রেডিয়েশন আমি 25 জানুয়ারি থেকে ওনার সাথে স্যারের সঙ্গে কানেক্টে অলরেডি আছি। তো হ্যাম রেডিওটা অনেকেই আপনারা বলেছেন, বাট হ্যাম রেডিওর সঙ্গে কানেক্টে অলরেডি আছি 25 জানুয়ারি, ওনারা দেখছেন ব্যাপারটা। তো এবারে রিচ পাওয়ার চেষ্টা করছি ডেফিনেটলি। এটা হচ্ছে হাফ স্টোরি, সেটা হাফ ট্রু, বাট ইটস নট ট্রু যে ফেক স্টোরি, ইটস নট ফেক স্টোরি। তো আমার যে স্টোরিটা আছে, সেটা যে কেস, এটা যে অ্যাক্টিভ কেস। যদি ভেরিফাই করতে, আমি তো ভেরিফাই করতে, আমি তো বলবো সত্যি, আপনার মানবেন না, আপনারা অ্যাকচুয়ালি মানছেন না। যদি মানতে না চান, যদি প্রুফ চান, তাহলে আপনারা যেতে পারেন হচ্ছে আমার যে লিঙ্কটা আছে, সেই ফাইলগুলো পড়তে পারেন। প্রত্যেকটা ফাইল পড়ে দেখুন, ট্রাস্ট মি, আপনারা এটাই ফিল করবেন ইটস এ ট্রু স্টোরি, ইটস নট এ ফেক স্টোরি। সেকেন্ড, আপনারা লালবাজার যেতে পারেন, তাদের কাছে আমার কেসটা 1993 থেকে আছে, আনসলভ কেস। আমি হচ্ছে আনসলভ কেস। থার্ড, মানিকতলা যেতে পারেন, মানিকতলা ওসি আমাদের কেসটা দেখছেন, তার থেকে পেতে পারেন। ঠিক আছে, সো ইটস নট এ ফেক স্টোরি, বাট রিচ পাওয়ার জন্য ডেফিনেটলি করছি। আমি 10 কোটি ওয়েস্ট বেঙ্গলের লোককে রিচ করতে চাইছি, কারণ আমি আমার বাবা মাকে খুঁজে পেতে চাইছি। সেটা আমার চাই, যেটা আপনাদের সবার সহযোগিতাই হবে, আমার একার দ্বারা পসিবল নয়। এতদিন এটা আমার একা লড়াই ছিল, এখন যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের সবার লড়াই। সেটাই আমি চাই, যে লড়াইটা আমাদের সবার যেন হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেগেটিভ কমেন্ট ডিলিট। এরকম অনেক জায়গায় শুনছি, অনেকে বলছে নেগেটিভ কমেন্ট ডিলিট। ফার্স্ট কথা, আমি কারো কোনো কমেন্টই ডিলিট করিনি। সবার কমেন্ট পড়ছি, যারা নেগেটিভ কথা বলছেন সত্যি খারাপ লাগছে, বাট আমি তাদের কোনো কমেন্ট করছি না, আমি ইগনোর করে দিচ্ছি। বাট আমি ডিলিট করিনি। আপনারা দেখবেন কোনো হয়তো প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন না, বাট আপনার কমেন্টটা আপনি যদি করে থাকেন, আপনি আছেন। বাট তাদের আমার একটা কথাই বলার, প্লিজ কমেন্টগুলো ডিলিট নিজে করবেন না। 2026 হতে প্রবলেমটা সলভ হয়নি, বা 2036 যায় আমি প্রবলেমটা সলভ করে আমি ছাড়বো। যখন প্রবলেমটা হাতে নিয়েছি, অ্যাক্টিভলি হাতে নিয়েছি, তো সলভ আমি করে ছাড়বো, হয় আজ নয় কাল, তো সলভ এটা হবেই। তো এটা যেন না দেখি যে আপনাদের কমেন্টগুলো ডিলিট আপনি করে দিয়েছেন যখন সলভ হয়ে গেছে, তখন বুঝে গেছেন যে সলভ হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, তখন প্লিজ ডিলিট করবেন। কমেন্টগুলো রেখে দেবেন, ডিলিট করবেন। আমি ডিলিট করিনি, আর ডিলিট করবো না, কারণ আমি সব কটা আমি রিয়েল ব্যাপারটা বিশ্বাস করি। আমি কেন ডিলিট করবো আপনাদের প্রজেক্ট? আপনার কমেন্ট করেছেন, আপনি কেন ডিলিট করার কোনো কোশ্চেনই আসছে না। ঠিক আছে, এবার অটোমেটিক্যালি কি হয়েছে, আপনি ডিলিট করেছেন না করেছেন সেটা আপনি বুঝবেন। আমি ডিলিট করিনি, সেটা আমি কনফার্ম করতে পারি। যতগুলো নেগেটিভ কমেন্ট আপনারা করেছে সব কটাই আছে, সব কটা কমেন্ট আমি পড়েছি। আর কটা কথা বলি, যারা পজিটিভ কমেন্ট করছেন, দেখছেন আমি হয়তো রেসপন্স করছি না, সো মাইন্ড করবেন না। কারণ হচ্ছে সবাই, প্রচুর কমেন্ট তো আসছে, সবাইকে রেসপন্ড করলে যতটা রেসপন্ড করছি, একটা সার্টেন টাইম পর ফেসবুক আমাকে লিমিট করে দিচ্ছে কমেন্ট করে, সেখানে কমেন্ট করতে পারছি না। আর যারা পজিটিভ কমেন্ট করছে, যারা আমার লড়াইয়ে আছেন, যারা চেষ্টা করছেন যারা সলভ করার জন্য, সবার কমেন্ট আমি পড়ছি, সবার কমেন্ট আমি নোট করে রাখার চেষ্টা করছি, যা এই আমার হবে, কারণ নেক্সট আমার অ্যাকশন আইটেম সেগুলোকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে তার জন্য। নেক্সট হচ্ছে দাড়ি। এবারে দাড়ি হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আমার বাবা মাকে, ফার্স্ট আই এম ডুইং গুড, তো সেটা নিয়ে আপনারা ওয়াইড আমি বুঝতেই পারছি, বাট যেটা আমি বলে দিচ্ছি, আমি ঠিকঠাকই আছি, সব কিছু ঠিকঠাক চলছে আমার এখানে। তো দাড়িটা হচ্ছে 16 জুলাই 2028 আমি কাটবো।
আর না হলে যদি বাবা মাকে খুঁজে পাই তাহলে তো ডেফিনেটলি কেটে নেবো, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। আর উইল ফিক্সড, এটা চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। আর কেন 16 জুলাই 2028, শুধুমাত্র আমার যারা ক্লোজ তারাই জানে কেন হয় 16 জুলাই 2028, তারা সবাই জানে। তো শুধু তারাই কাছেই থাক। তো দ্যাট ইজ এ রিজন, আই হ্যাভ মাই ওন রিজনস, সেটা বলতে পারি। নেক্সট হচ্ছে জব। আর যে লাস্ট যেটা কোশ্চেন, যে অ্যান্সার সেটা দিতে হচ্ছে জব। আমার জব আমি ঠিকঠাকই দিচ্ছি, জবে আমি প্রায়োরিটিও দিচ্ছি, জব আমি করার চেষ্টা করছি। আমার জব 2টো থেকে 2 PM, 2 PM থেকে 2 AM হচ্ছে আমার অফিস হয়। তো ফিজিক্যাল আমি যাওয়ার চেষ্টা করছি শনি আর রবি যতটা, বা আজকে যেমন উইকডেজে আমাকে যেতে হলো, কারণ হাইকোর্টে এটা ছিল, বরুণের ব্যাপারটা ছিল। লাস্ট বরুণের ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে বরুণের ব্যাপার কেন করলাম সেটা অনেকে বলছেন। তো ফার্স্ট কথা হচ্ছে ইটস আ আইডেন্টিটি থেফট হয়েছে বেসিক্যালি। কারণ আমার ছবি ইউজ করেছে বরুণ, একটা সেলিব্রিটি, যেটা ছোটো চুনুমুটি করতো অসুবিধা হতো না, ঠিক আছে, কারণ তাতে কোনো অবজেকশনেবল কিছু হতো না, ইম্প্যাক্ট হতো না বলা যায় আর কি, নেগেটিভ ইম্প্যাক্ট। বাট এখানে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। লোকজন বলছে যে আমি নাকি বরুণের ছবি ইউজ করছি, যেটা হয়েছে উল্টো। সিএসকে যে ফ্র্যাঞ্চাইজ নেওয়া হয়েছে তারা ইউজ করছে আমার ছবি অ্যাজ আ বরুণের এটা। তো সেখানে সবাই সময় রিচ করেছি আর সেটার জন্য পোস্ট করেছি আর কি। তো লিগাল নোটিশ পাঠানোর ব্যবস্থা হয়েছে, সেটাই আমি লিখেছি। হয়তো যারা কমেন্ট করে তারা হয়তো পড়েনি ব্যাপারটা আমি কি লিখেছি আর কি। সো যেটা পড়ার, যেটা লিখছি সেটা পড়ার চেষ্টা করবেন। আমি গল্প লিখছি না, আমি ফ্যাক্ট বলছি আর কি, ঠিক আছে? ইটস আ ট্রু স্টোরি। যদি স্টোরির দিকে যদি বলা হয়, ইটস আ ট্রু স্টোরি। আর বলার চেষ্টা করি ঠিকঠাকভাবে, সেটার জন্য হয়তো স্টোরি টেলার লেখা আছে। তো ইটস নট লাইক নেগেটিভ পয়েন্ট। বলতে তো হবে না, আমি যদি বলতে না পারি আপনার কাছে পৌঁছাবে কী করে, রাইট? সেটার জন্য আমাকে তো কিছু জানতে হবে, কিছু বলতে হবে আপনার কাছে। সত্যি কথাটা পৌঁছাতে কী করে হবে, কারণ আপনাদের হেল্পটা লাগবে আমার। আপনারা না হলে আমার চলবে না। কারণ এখানে আমি অনেক হেল্প করার চেষ্টা পেয়েছি, প্রশাসনিক হেল্প অনেক পাওয়ার চেষ্টা করেছি, বাট সেখানে সব জায়গায় আমি ডেড এন্ডটা পেয়েছি আর কি। তো ডেড এন্ডটা এখন হচ্ছে একটাই আমার মেইন শক্তি বলতে পারেন, আপনারা সবাই যদি হেল্প করেন, আপনারা সবাই যদি হেল্প করার চেষ্টা করেন, কোনো আইডিয়া দেন যেটা আমি এক্সিকিউট করতে পারি, সেগুলো যে অনেকগুলো আইডিয়া এসছে সেগুলোতে আমি কাজ করছি এখন। হয়তো এই সপ্তাহে আরও কিছু ডিফারেন্ট ইনপুট, ডিফারেন্ট লিড আমি পাওয়ার চেষ্টা করবো, সেগুলো করার চেষ্টা করছি। সেগুলো হবে, সেগুলো দেখতে পাবেন। আমি যখন যখন যা যা পাবো সেগুলো আমি অলওয়েজ আপডেট করবো আর কি আপনাদের। তো সেটা হচ্ছে, এটা তো অবভিয়াসলি আপনাদের সবার হেল্প লাগবে, কারণ আমার টার্গেট হচ্ছে আলটিমেট গোল বা আমাকে খুঁজে পাওয়া। আলটিমেট গোল দিদি ভাই এদেরকে খুঁজে পাওয়া, আর সেকেন্ড হচ্ছে সেটা আপনারা ছাড়া আর কেউই হবে না, রাইট? আর যে লিড যেটা বলছেন, সে লিডটা হচ্ছে এখন অবধি প্রায় 18টা লিড পেয়েছি এখন অবধি। 18 জন আমাকে কল করেছেন, যারা সবাই আমাকে তাদের ফ্যামিলি ছেলে বলেই বলার চেষ্টা করেছেন। তার মধ্যে 17টা কেস এমন হয়েছে যেখানে তাদের বাড়িতে কেউ জিডি বা এফআইআর ফাইল করেননি। মিসিং হয়েছে সে 93-তে, বাট কেউ এখন অবধি করেননি, এখনও করতে ইন্টারেস্টেড নন। কারণ তারা একটা কথাই বলছেন যে জিডি বা এফআইআর এটা হচ্ছে অনেক ঝামেলার কাজ পুলিশের কাছে। বাট আমি বলবো ঝামেলার কাজ নয়। আর ঝামেলার কাজ যদি হয়েও থাকে, বাড়ির লোক হারিয়ে গেছে, তো করা উচিত। যদি করে, যেমন যেমন আমার আরেকটা লোক হচ্ছে, একজন হয়তো করেছেন যিনি, তার সঙ্গে কথা হয়েছে, ওনার সাথে উনি ওনার প্রোফাইলটা ম্যাচ করেন আমার সাথে, সেটা বাট উনি করেছেন আর কি, এফআইআর বা জিডি করেছেন আর কি। তো ওনাকে সাজেস্ট করলাম যে এখন নতুন করে আরেকটা করুন, যাতে আপডেটেড জিডি বা এফআইআরটা থাকে আগে। এটা ওনাকে আমি সাজেস্ট করেছি, দেখি জানি না করবেন কি না। বাট আমার একটাই বক্তব্য সবার জন্য, যেটা হচ্ছে যদি আপনাদের ছেলে মেয়ে হারিয়ে থাকে, প্লিজ 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 বাড়িতে যান, ভালো করে ভাবুন, খবরগুলো দেখুন, মনে করার চেষ্টা করুন কবে কবে কী কী হয়েছিল, সেগুলো রাইট ডাউন করার চেষ্টা করুন, মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করুন, ছবিটা বের করার চেষ্টা করুন, ওই সময়কার ছবি কী আছে। আপনাদের নিজের বাড়িতে হতে পারে, আপনাদের পাড়াতে হতে পারে, আপনাদের ফ্যামিলিতে হতে পারে, আপনাদের রিলেটিভদের কাছে হতে পারে, আপনাদের বন্ধুদের কাছে হতে পারে, আপনাদের কলিগের কাছে হতে পারে, রাইট? যাই হোক না কেন, হারিয়ে গেছে আপনাদের বাড়ির লোক, আপনারা কেন জিডি করছেন না, এফআইআর করছেন না, সেটাই আমি বুঝতে পারছি না। আজ ভারতে আমাদের প্রায় 4.5 থেকে 5 কোটি অরফ্যান আছে। 4.5 থেকে 5 কোটি অরফান আছে, ভাবতে পারছেন? আর সেখানে অনলি বছরে 4,500 অ্যাডাপশন হয়, অনলি 4,500। প্রবলেম আছে মানছি, বা সেটা সলভ তো করতে হবে, অ্যাডাপ্ট করার ইচ্ছাও থাকতে হবে। ইভেন যদি অ্যাডাপ্ট বাড়িতে করতে না পারেন,
একটা কোনো ছেলে বা মেয়ের কারো তো দায়িত্ব নিতে পারেন, রাইট? সেটা করা যায়, অনেক কিছু হেল্প করা, অনেক কিছু করা, সেটাই বলবো আমি একটা কথা, সেটা পরে কথা, অন্য টপিকে চলে গেলাম। তো আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে একটাই, প্লিজ মেক শিওর আপনার যদি কোনো স্টোরি শোনেন, কারো কারো বাড়ির যদি স্টোরি শোনেন, নিজের বাড়িতে কোনো যদি স্টোরি থাকে, কোনো বন্ধুর কাছে যদি স্টোরি থাকে, কোনো কলিগের যদি স্টোরি থাকে, প্লিজ মেক শিওর করুন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের সম্বন্ধে যেন এফআইআর জিডি ফাইল করা হয় নিয়ারেস্ট পুলিশ স্টেশনে উইথ অল ডিটেলস। তাহলে কী হবে বলুন, ধরুন আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে হঠাৎ করে এটা যদি শুনে কেউ যদি একটা ফাইল করে এফআইআর যে আমার ছেলে, আমার বাড়ির কথা বলছে, আমার বাড়িতে, তো অলমোস্ট 99% শিওর যে আমার বাড়ি থেকে জিডি বা এফআইআর করেইনি, এটা হচ্ছে অলমোস্ট শিওর। কারণ হচ্ছে আমি মোস্ট বুঝতেই পারছি আমার স্টোরি যে টাইমলাইনটা বললাম, অলওয়েজ আমি পুলিশের র্যাডারেই ছিলাম, রাইট? তো করেনি মানেই সেটা নেই। এবার কালকে না পরশু আমি পুরো এফআইআর ওই ডিটেলসগুলো দেখছি যেগুলো অনলাইনে আছে, তাতে কোনো ডিটেলস নেই। এবার নাম হতে পারে অন্য কিছু, তাই না? কিছু তো একটা হবে, বাট অ্যাটলিস্ট ইয়ারে তো ম্যাচ খেতে হবে, তাহলে আমি স্যাম্পলিং তো করতে পারবো। এবার স্যাম্পলিং করার পরে যতগুলো আছে 1,00,000 আসুক না, 1,00,000 1993 যে আটকায়, ডাজন্ট ম্যাটার। আমি 1,00,000 প্রত্যেক দিনে আমি 100 টাকা চেক করবো, লাগুক, এবার 1,00,000 তো চেক হয়ে যাবে। আপনাদের যারা আছে তাদেরকে আমি বলতে পারি যে এটা একটু 100 একটু চেক করে দিন, দেখুন আমার ছবিটা ম্যাচ আসছে কি না। তখন 93 যে ছবিটা আমার কাছে আছে সেই ছবিটা তো ম্যাচ করবে, যেটা ওরা পোস্ট করবে, সেটা ইজি হয়ে যাবে না, খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের তো ইন্ডিয়াতে সেই ডিএনএ ইনফ্রাস্ট্রাকচারটাই নেই যেটা ইউএসএতে আছে, এখানে আমাদের কাছে নেই যে ডিএনএ ডেটাবেস সবার থাকবে, সেখানে আমার ডিএনএ দিলাম, ম্যাচ করে পেয়ে গেলাম। অত ইজি নয় ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারটাই নেই। ইন্ডিয়াতে কি আছে, আপনার ডিএনএর সাথে আমার ডিএনএ ম্যাচ করতে পারি, সেখান থেকে আউটপুট বেরোবে, আপনি আপনার, আমি আপনার সিবলিংস, না আমি আপনার বাচ্চার বাবা, না আমি আপনার বাচ্চা, এগুলো সব ডিটেলসগুলো বেরোবে ডিএনএ থেকে। আর তো কিছু ডিটেলস বেরোবে না, কারণ ডেটাবেস নেই এখানে, যেটা ইউএসএর ডেটাবেস আছে, হিউজ ডেটাবেস আছে, আমাদের সেটা নেই, সে অ্যাওয়ারনেসও নেই ডিএনএ ব্যাপারটাতে, রাইট? তো সেখানে একটাই ওয়ে এখন, আপনারা সবাই যদি এখন এই উদ্যোগটা নেন, যেটা জয় হতে একটা ছিল, সেটাও যদি ট্রাই করেন এখন থেকে, যে আপনি একজনকে বলুন, সেটা আরো তিনজন, সে যেন আরো তিনজনকে বলে, বা আপনি তিনজনকে বললেন, তাকে বলুন আরো তিনজনকে বলতে, এটাও যদি স্প্রেড করে যান যে প্লিজ এফআইআর করুন, জিডি করুন। যতগুলো খবর পাচ্ছি, যতগুলো কথা শুনছি, তার স্প্রেড এরা তো বুঝতে পারছি অনেকেরই ছেলে হারিয়ে গেছে 93-তে বা 94, যখন যে বছরই হারিয়ে যাক না কেন, প্লিজ মেক শিওর একটা বাচ্চা যে হারিয়ে গেছে যে বাড়িতে, তার যেন জিডি না হয়, এরকম যেন কেস না থাকে। চেষ্টা করুন এটা। আশা করি সব কটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, যেগুলো অনেক হয়েছে। আর আমার একটাই বক্তব্য যে চেষ্টা করুন, যদি কোনো প্রবলেম হয় সেটা বলার চেষ্টা করুন, ডেফিনেটলি যদি প্রবলেম হয়। বাট আমি চেষ্টা করছি, আমি সবসময় যেটা হচ্ছে সেটাই বলার চেষ্টা করছি। আরও কিছু এভিডেন্সে কাজ করছি, যেগুলো এখন পাবলিক করা যাবে না, কারণ ওটাতে কাজ চলছে, কারণ অ্যাঙ্গেলগুলো অনেক কিছু আছে, সেগুলো করছি, সেগুলো হয়ে গেলে তারপরেই করব, তারপরে ডিটেলসগুলো দেবো, উইথ ডিটেলস, উইথ প্রমাণ, কারণ সেটা তো করতে হবে। কারণ আপনার সবার হেল্প লাগবে, তো অবভিয়াসলি আপনাকে একটা পার্টিকুলার জিনিস ইনসাইট দিয়ে সেগুলো দিয়ে করলে আর আপনাদের সুবিধা হবে, তাই সেগুলো চেষ্টা করে, সেগুলোতে কাজ করছি, অ্যাক্টিভলি এটা নিয়েছি, কাজ করার চেষ্টা করছি, উইথ আমার জব সব কিছু মেনটেন করে, খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করে, তার সঙ্গে এগুলো করছি আর কি। ঠিক আছে, তা আপনাদের সবার সহযোগিতা পাচ্ছি, সেটাই ভালো লাগছে। আরও চাই, আরও লোককে চাই, আরও দিন ধরে, যত দিন না রিচ করছি ততদিন চাই। আর আমার অবজেক্টিভ সবাইকে রিচ করা, যাতে, কারণ আমার লাকটাই হয়তো এরকম, এক্সস্টিভ সার্চ ছাড়া হবে না, যেমন জীবন সাথে এটা হলো, ডিরেক্ট সার্চ আমার লাকে নেই। এখন যে জবটা করছি, লে অফের পরে 2024-এ আমি 7 মাস আমার জব ছিল না, টোটাল 17,000 জবে আমি অ্যাপ্লাই করে তারপরে এই জবটা পেয়েছি। তো বুঝতেই পারছেন, নট এ ম্যাটার অফ জোক অতগুলো জব অ্যাপ্লাই করার জন্য, রাইট? এখানেও আমার সেটাই হবে, অত ইজি নয় যে পোস্ট করে দিলাম রিচ করে গেল। অনেক কিছুই হতে পারে, যেমন ইডেনে যে কেসটা দেখলাম, সেটা হচ্ছে কি দেখলাম, ইডেনে গিয়ে রিলেটিভ কে হলো, যে সবাই আমাকে, কেউই আমার চেনে, সবার কথা ছেড়ে দিন, কেউই চেনে না। তার মানে এমন এমন ইউজ কেসও আছে যেখানে অনলাইনে রিচ করা পসিবল নয়, রাইট? আপনার অনেকে বলছেন, তো অনেকে কমেন্ট করছেন যে এম রিচ করেছে, নেগেটিভ কমেন্ট করেছে, এগুলো খুব খারাপ লাগছে সিরিয়াসলি। একটু হয়তো আপনাদের রিয়েল লাইফে হয়নি, তো সেখানে বোঝার চেষ্টা করছেন না। আই থিঙ্ক আমি ভাববো একটু এরপর থেকে একটু বোঝার চেষ্টা করবেন কমেন্টগুলো করার আগে, যে হয়তো তোমার বাবা মা তোমাকে চাই না, ফেলে এসছে, ছেড়ে দিয়েছে, এসব কথা বলছে, এগুলো ইট হার্টস।
আমি পড়ছি, নেগেটিভ কমেন্ট করছি না, আমি ডিলিট করছি না, বাট আমি পড়ছি অ্যান্ড ইট হার্টস। আপনাকে বললে হয়তো আপনারও গায়ে লাগতো, আপনারও খারাপ লাগতো এইসব কথাগুলো, সেগুলো চেষ্টা করবেন যাতে না বলা যায়। আমি তো আপনাকে কন্ট্রোল করতে হয় না, বলতে হয় না, আপনি লিখতে পারেন আপনার ইচ্ছে হলে, আপনার ব্যাপার পুরো। বাট এগুলো খারাপ লাগে, পড়লে খারাপ লাগে। আমি পড়ছি, যারা কমেন্ট করছে সেগুলো সবই আমার পড়ার চেষ্টা করছি সেগুলো, আর পড়ছিও প্রত্যেকটা কমেন্ট। রিপ্লাই হয়তো প্রত্যেকটা কমেন্ট করছি না বা করতে পারছি না, বাট প্রত্যেকটা কমেন্ট আমি পড়ছি, ঠিক আছে? সেটা একটা দেখবেন কতটা কী করা যায়। ভালো থাকবেন, আর চেষ্টা করবেন আমাকে হেল্প করার জন্য, যেমনভাবে আছেন এইভাবে করুন। আর এটা আমাদের সবাই লড়াই হয়ে গেছে, সেটাই আমার উদ্দেশ্য ছিল, সেটাই আমি হয়েছে। আর এটা আমার দরকার যতক্ষণ না বাবা মাকে খুঁজে পাচ্ছি। আশা করছি বাবা মাকে খুঁজে পাবোই, একদম কনফিডেন্স পাচ্ছি আস্তে আস্তে, কারণ আপনারা সবাই হেল্প করছেন। এটা ধন্যবাদ।